আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হোমিওপ্যাথ ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ডাক্তারের আড্ডা। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ সময় 10:30 লাইভে আসবো। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং কারিগরি কিছু সেটআপের জন্য আমাদের প্রায় 15-16 মিনিট লেট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে যুক্ত আছি এওয়াই আরিফ ভাই, ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই এবং ভারত থেকে যুক্ত আছেন ডাক্তার আলতাফ হুসাইন ভাই। আমাদের সাথে আরো দুজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছেন। গত লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার আফজলুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে, এবং আমাদের সাথে আরেকজন অতিথি আজকে যুক্ত হওয়ার কথা ছিল। কারিগরি সমস্যায় এখনো উনি যুক্ত হতে পারেননি। যখনই আমাদের সাথে যুক্ত হবেন তখন আমরা আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো ওনাকে। এটা চমক হিসেবে থাকলো, আপনাদের সবার অনেকেরই পরিচিত মুখ। আশা করি আপনারা চিনবেন ওনাকে দেখা মাত্রই, সেই চমকটা রেখে দিলাম। যদি উনি যুক্ত হতে পারেন, যদি আজকে না পারেন পরবর্তীতে আমরা আপনাদের সাথে ওনাকে পরিচয় করিয়ে দেব। আমাদের লাইভে অলরেডি একজন যুক্ত হয়েছেন। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আরো লোকজন আমাদের সাথে যুক্ত হবেন লাইভে। তো আমাদের নিজেদের জায়গা থেকে আমার মনে হয় সম্ভব থাকলে আমরা আমাদের লাইভটাকে হচ্ছে যে পার্সোনাল আইডিতে একটু শেয়ার করে দেব। আমরা আমাদের সার্চ গ্রুপে হচ্ছে লাইভটা স্ট্রিমিং হচ্ছে, সুযোগ থাকলে এটাকে সবাই পার্সোনাল আইডিতে একটু শেয়ার করার ব্যবস্থা করব। তো আলোচনা এই পর্যায়ে আমার মনে হয় আজকে কি হবে, কি বিষয়ে আপনাদের সাথে আমরা আড্ডা দিতে চাচ্ছি, সেই বিষয়টা আরিফ ভাই আপনাদের সাথে বলবেন। আনুষ্ঠানিক আলোচনা উনি শুরু করবেন। আসসালামু আলাইকুম। শ্বাস গ্রুপে যিনারা মেম্বার আছেন, সমস্ত চিকিৎসক বৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি ডাক্তারের আড্ডা প্রোগ্রামে সুস্বাগতম। আমরা এই ডাক্তারের আড্ডা প্রোগ্রাম করেছি আমাদের চিকিৎসকদেরকে নিয়ে নিয়মিত হোমিওপ্যাথির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য। আলতাফ ভাই, আপনার ক্যামেরাটা একটু ঠিক করুন, আপনার হাত দেখা যাচ্ছে শুধুমাত্র। আমাদের সঙ্গে ইতিপূর্বে ডাক্তার আব্দুল ওয়াহিদ, ডাক্তার আলতাফ হোসেন তিনারা যুক্ত ছিলেন এবং কারিগরি সহায়তা দিচ্ছেন ডাক্তার আনোয়ার পাটোয়ারি তিনি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ক্যালকুলিয়ার কার্ভ, আমরা ক্যালকুলিয়ার কার্ভ নিয়ে আলোচনা করব। আমরা ধীরে ধীরে ক্যালকুলিয়ার কার্ভের গভীরতায় প্রবেশ করব। ইতিপূর্বে আমরা আর্নিকা মন্টানা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনা অনেকের কাছেই খুবই মুগ্ধকর হয়েছে। আমাদেরকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন এবং এই ধরনের প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তো আমরা সেই ধারাবাহিকতায় আশা করছি গুণগত মানের আলোচক যারা আছেন তাদেরকে নিয়ে আসতে। আমাদের সঙ্গে আরো দুজন আলোচক আছেন ডাক্তার আফজালুল ইসলাম এবং ডাক্তার আশরাফুল হক। তো ওনারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি কারিগরি ত্রুটির কারণে। আশা করছি যুক্ত হবেন, অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন। তো আমরা আমাদের প্রোগ্রাম এখন চালিয়ে যাব। আমি প্রথমে ক্যালকুলিয়ার কার্ভের সূচনা আলোচনার জন্য ডক্টর আব্দুল ওয়াহিদ ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ আরিফ ভাইকে। গত সপ্তাহের মতন এ সপ্তাহেও আমাকে কিছু বলার জন্য বা অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহে আমরা আর্নিকা আলোচনা করেছিলাম, বিশেষ করে আলতাফ ভাই, আরিফ ভাই এবং আফজাল ভাইয়ের আলোচনা খুব মনোমুগ্ধকর ছিল। তো সেখানে আমি বেশি কিছু বলে সময় নষ্ট করব না। তো জাস্ট আমাকে যেহেতু বলা হয়েছে আমি ক্যালকুলিয়ার কার্ভ সম্বন্ধে দু একটি কথা বলে শেষ করে দিব। আমরা সবাই জানি যারা ডাক্তার আছি যে ক্যালকুলিয়ার কার্ভ ঔষধটি ঝিনুক থেকে তৈরি হয়, আর এই ঔষধটি প্রুভ করেছেন আমাদের মহাত্মা ডক্টর স্যামুয়েল হেনিম্যান। এটি একটি অ্যান্টিসরিক, অ্যান্টিসাইকোটিক এবং টিউবারকুলার মেডিসিন। তো এই ঔষধটি একটি শীতকাতর মেডিসিন। আবহাওয়ার পরিবর্তনে এবং ঠান্ডায় এই হার যে রোগ লক্ষণগুলো থাকে সেগুলো বৃদ্ধি হয়। ক্যালকুলিয়ার কার্ভ রোগীরা সাধারণত গোলগাল চেহারা হয় এবং মোটা সোটা হয়।
এদের মাংসপেশিগুলো শিথিল থাকে। ক্যালকেরিয়া কার্ভের রোগীদের প্রায়ই সর্দি কাশি বা ঠান্ডায় লেগেই থাকে তাদের। আর এরা দুধ সহ্য করতে পারে না, এদের ডিম খাওয়ার প্রবল ইচ্ছা থাকে, এদের বিশেষ করে ঘামটা হয় বেশি, বিশেষ করে মাথায়টা প্রচুর ঘেমে যায়, যার কারণে তাদের এই ঘামে চুলগুলো পর্যন্ত ভিজে যায়। এই ক্যালকেরিয়া কার্ভের শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের সবকিছুই দেরিতে দেরিতে আসে, লেটে আসে। যেমন হাঁটতে শেখে তারা খুব দেরিতে, তাদের দাঁত ওঠে দেরিতে। তো এইভাবে তাদের সবকিছুই দেরিতে হয়। আর রাডার কিনোটসে আমরা দেখতে পাই প্রায় 40% শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার, 40% এবং তার বেশি পার্সেন্ট শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার হয়ে থাকে। তো এটা একটি বহুল ব্যবহৃত একটি ঔষধ। তো ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় আফজাল ভাই চলে আসছেন। তো আমি আর বেশি কিছু বলে সময় নষ্ট করে প্রাণবন্ত আলোচনাটাকে নষ্ট করতে চাই না। তো আরিফ ভাই ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। আমি চাই যে আমি একটু প্রাণবন্ত আলোচনাগুলো একটু উপভোগ করব। ধন্যবাদ। আরিফ ভাই আনমিউট করে দেন, আনমিউট করে নেন। ধন্যবাদ আব্দুল ওয়াহেদ ভাই। আমরা আলোচনা করতে গিয়ে যে রুব্রিকগুলো আলোচনায় আসবে, আমার রিকোয়েস্ট থাকবে আপনি রুব্রিকগুলো যে কমেন্ট বক্সে দিয়ে দিবেন যাতে করে সবাই সেগুলো দেখতে পারে। তো ক্যালকেরিয়া কার্ভের আমি দু একটি কথা বলবো, ফাঁকে ফাঁকে কথা বলবো। আমাদের আলোচকবৃন্দ আছেন, আফজালুল ইসলাম আছেন, আলতাফ ভাই আছেন, তেনারা আলোচনা করবেন, প্রাণবন্ত আলোচনা করবেন এবং তেনাদের আলোচনা অত্যন্ত মুগ্ধকর। তো ক্যালকেরিয়া কার্ভ এই মেডিসিন আমরা জানি এটা তৈরি হয়েছে ঝিনুক থেকে, ক্যালসিয়াম কার্বনেট ঝিনুক থেকে তৈরি হয়েছে। দেখুন, ঝিনুক যারা দেখেছেন, ঝিনুকের বাইরে কিন্তু একটা খোসা থাকে, একটা কাভারিং থাকে, একটা আবরণ থাকে, এবং ভিতরের যে ঝিনুকের অংশটা কিন্তু খুবই সফট, খুবই নরম, জেলির মতো নরম। তা আমরা যদি ঝিনুকের এই চরিত্রের দিকে তাকাই, তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের অনেক চরিত্র আমরা এখান থেকে পেয়ে থাকি। তা আমি সেই চরিত্রে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের কিছু সিমটম, যে ফিজিক্যাল সিমটমগুলো, কনস্টিটিউশনাল সিমটমগুলো আমরা বিগত 100 বছরের উপরেও ধরেও প্রয়োগ করে অনেক কঠিন কঠিন রোগীকে আরোগ্য করতে পেরেছি। যেমন একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে তারা দেখতে কেমন, কনস্টিটিউশনটা কেমন। তারা বেশ মোটা সোটা হয়, ফ্যাটি ফ্ল্যাভি, থলথলে হয়, এবং তাদের মধ্যে সর্দি প্রবণতার ধাক থাকে, ঠান্ডা লাগার প্রবণতা থাকে এইসব পেশেন্টদের। আর তারা যদি শিশু অবস্থার দিকে যদি তাকান, তখন অনেক বাচ্চারই তারা হাঁটা শিখতে দেরি হয়, লেট হয়, এবং তাদের যে মাথার হাড় আছে জোড়া লাগতে সময় লাগে। কেন? কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের ইমব্যালেন্স, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বডিতে না থাকার জন্য বাচ্চাদের এরকম একটা সিমটম হতে পারে। তো ক্যালকেরিয়া কার্ভের এই যে লক্ষণগুলো আমরা বারবার প্রয়োগ করেছি, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বাচ্চারা শিশু অবস্থায় হাঁটতে দেরিতে শেখে, এবং তারা যখন ঘুমায়, ওয়েদার ঠিক আছে, ঠান্ডা আছে, পর্যাপ্ত আপনার ফ্যান চলছে, তারপর মাথাটা ঘেমে যায়, মাথাটা ভিজে যায়, ঘেমে যাচ্ছে। এর সঙ্গে তার শরীরটা থাকে কি, থলথলে থাকে, শীত প্রবণতা, শীত কাতরতা থাকে তাদের মধ্যে, এবং ঠান্ডা লাগার প্রবণতা, যেটা টিউবারকুলার কন্ডিশন। এই টিউবারকুলার কন্ডিশনটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে খুবই প্রমিনেন্ট। তো কয়েকটা সিমটম আমরা দেখেই এই মেডিসিনটাকে খুব প্রয়োগ করে থাকি। একটা হচ্ছে গিয়ে তারা খুব নাদুস হয়, থলথলে হয়, এবং তাদের ঘর্ম প্রবণতা থাকে, বিশেষ করে মাথায়। তাদের মধ্যে শীত কাতরতা থাকে, ঠান্ডা লাগার প্রবণতা থাকে, ডিম থাকে প্রিয়, তার ডিম খুব পছন্দ, খেতে তার খুব ইচ্ছা। দেখুন, এবং এইসব বাচ্চারা কিন্তু ডিমের সাদা অংশটা বেশি পছন্দ করে, মানে যেখানে আপনার ক্যালসিয়ামটা বেশি থাকে, সেই ডিমের সাদা অংশটা সে বেশি পছন্দ করে। এবং মানসিকভাবে খুব ভীতগ্রস্ত, ভয় ভীতি সম্পন্ন এরা। তো যে বিষয়টা বলেছিলাম যে এদের বাইরে একটা আবরণ থাকে, যেমন শক্ত একটা খোলস থাকে,
ঠিক একইভাবে ক্যালকুলেট কার্ভের রোগীদের মধ্যে একটা ইনসিকিউরিটি মেন্টালিটি থাকে, মানে সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভোগে। এই নিরাপত্তাহীনতা থেকেই কিন্তু তার মধ্যে ভয় ভীতিগুলো জন্মগ্রহণ করে। তো যখন শিশুকালে তখন তার মধ্যে যে ভয়টা গ্রো করে তা হচ্ছে ভূতের ভয়, অন্ধকারের ভয়, এই ভয়গুলো গ্রো করে। যখন সে অ্যাডাল্ট হতে থাকে তার মধ্যে কি ভয় গ্রো করে, সে ইনসিকিউরিটি ফিল করে অর্থনৈতিক অবস্থা নিয়ে, পরিবারের প্রতি সে খুব কেয়ার থাকে, সে অর্থনৈতিকভাবে নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করে, সেখানে গিয়ে সে ইনসিকিউরিটি ফিল করে। অর্থাৎ তার খোলস একটা আবরণ হিসেবে সে কি করে, কোন একটা সাপোর্ট চাই। ক্যালকুলেট কার্ভের এই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন যে যারা কথাবার্তা বলে যখন ক্যালকুলেট কার্ভ, তারা কিন্তু বেশ মাইল্ডলি, জেন্টেলি, অত্যন্ত ভদ্রভাবে, নম্রভাবে তারা কথাবার্তা বলে, খুবই নম্রভাবে। আবার দেখা যায় এই একই ব্যক্তি বাইরে গিয়ে খুব নম্র ভদ্র, আবার তার যখন বাসায় এসে আচরণ করে, নিজের পরিবারের সাথে আচরণ করে, তখন নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা ঠিক রাখার জন্য, তাদের কর্মকাণ্ড ঠিক রাখার জন্য তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করে। এরকম মানে দীপ্ত মেরুর আচরণ এদের মধ্যে আছে। তো আমি ফাঁকে ফাঁকে একটু আলোচনা করবো, আমাদের যারা বিজ্ঞ আলোচক আছেন তেনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। তো আমি আফজাল ভাইকে আসলে বলতে পারি নাই, গতকাল আমি কথা বললাম আনোয়ার ভাইয়ের সঙ্গে, তো উনি বললেন যে আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলে নিবে। হ্যাঁ, আমি বলছিলাম যে খিরিস কথা বলে নিবো, আবার উনি বলছেন আমি কথা বলে নিবো, হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো আফজাল ভাইকে যেভাবে আমি চিনি বা জানি, ওনার কাছে প্রস্তুতি দরকার হয় না, উনি এমনিতেই 2-1 ঘন্টা চালিয়ে যেতে পারে যে কোনো আলোচনায়। তো আমি এখন আফজাল ভাইকে, না আমি যেখানে শেষ করলাম এখান থেকে একটু গভীর আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি ক্যালকুলেটরের উপরে। আফজাল ভাই। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আপনি একটু আলোচনা করেন, কিছু আলোচনা বিশেষ করে ক্যালকুলেট কার্ভের যে ব্যক্তি স্বতন্ত্র যে বিষয়গুলো, আমি তো জাস্ট সাধারণ বিষয়গুলো আলোচনা করলাম, আপনার কাছে আরেকটু আপগ্রেড আলোচনা চাচ্ছি, বিশেষ করে রুব্রিক কেন্দ্রিক। আচ্ছা আচ্ছা, জি। আসলে আলোচনার জন্য এখানে বসা প্লাস শেখার জন্য বসা, তো ভাবলাম যে প্রস্তুতি না থাকলে অন্তত আপনাদের সাথে বসলে কিছু আমার শেখার একটা জায়গা তৈরি হবে। আর ফাঁকে ফাঁকে অল্প কিছু কথা বললাম, একদম প্রিভিয়াস কোনো আইডিয়া ছাড়া বসলাম, তো এজন্য একদমই প্রস্তুতি ছাড়া বসা আর কি। তো যাই, আসলে প্রস্তুতি ছাড়া বসার মতো যোগ্যতা আমার হয় নাই, বলছেন সেটার জন্য কবুল করেন। আমি সেই যোগ্যতা এখনো হয়নি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরিফ ভাইয়ের মতো ভালো মানুষদের আফজাল ভাই, আমি আল্লাহ একটু কবুল ইন্টারাপ্ট করি, সেই বিষয়টা আমরা জানি ইনশাআল্লাহ। আপনি আসার আগে সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আনোয়ার ভাইয়ের সাথে। তো কাজেই আমরা শিওর যে আমরা কিছু আপনার কাছ থেকে প্রাণবন্ত আলোচনা পাবো। আপনার জন্য প্রস্তুতির প্রয়োজন হবে না, সেটা আমরা কিন্তু অলরেডি আপনি আসার আগে আলোচনা করেছি আনোয়ার ভাইয়ের সাথে। জি, ধন্যবাদ। এটা কিন্তু আমাদের জাস্ট আড্ডা, সুতরাং এখানে কোনো অসুবিধা নেই। জি জি, বুঝতে পারছি। আমি সেজন্য আসার সাহস পাইছি। যদি আড্ডার স্টাইলে এই প্রোগ্রামটা না হইতো, তাহলে আপনাদের সামনে বসে এখানে আমি আসলে সাহস পাইতাম না আসার, বাস্তবতা যেটা। তো যাই হোক, এখানে আলতাফ ভাই আছেন, পরবর্তী আলোচনার সিরিয়ালে যেহেতু উনি আছেন, আমার জন্য চাপ কম। আর আরিফ ভাই যে স্টাইলে আলোচনাটা করতে চাচ্ছেন, এটাই আসলে সুন্দর হবে, যে প্রত্যেকে একটু করে আলোচনা করে ছেড়ে দিলে আরেকজন গেল, আরেকজনের কাছে মাইকটা গেলে আবার আরেকজন একটু কমপ্লিমেন্টারি আলোচনা করলো, তাহলে দেখা যাবে যে খুব সুন্দর হবে এবং আড্ডার স্টাইলে আমাদের মানে প্রোগ্রামটা খুব শিক্ষণীয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমিও খুব অল্প একটু কথা বলেই আমি আমার মাইকটাকে ছেড়ে দিব আমার সম্মানিত প্রিয় আলতাফ ভাইয়ের কাছে। তো ধারাবাহিকভাবে আলোচনার একটা ডিপার লেভেলে যাওয়ার যে পর্যায়টাতে আরিফ ভাই আসছেন, যে আসলে ক্যালকুলেট কার্ভ এরা হচ্ছে একটা ইনসিকিউর ফিলে থাকে, এদের ভিতরে আতঙ্ক, ভয়, বিভিন্ন টাইপের ভয় থাকে। দেখা যায় ক্যান্সার হয়ে যাবে কিনা, কোনো কঠিন রোগ হয়ে গেল, ইনকিউরেবল ডিজিজ হয়ে গেল, বা এমন একটা রোগ হয়ে গেল যে রোগটার আসলে কোনো চিকিৎসা দেওয়া যাচ্ছে না, চিকিৎসা হবে না, চিকিৎসা পাবে না, বা মানুষ কি বলবে আমার এই রোগ হয়ে গেল, এত সিরিয়াস একটা রোগ হয়ে গেল, মানুষের মন্তব্য কি, এই টাইপের কমন কিছু বিষয় এদের থাকে, এটা আমার জানা মতে এতটুকু বিষয় জানি। আর এগুলো সার্বিকভাবে
মানে টোটাল ক্যারেক্টারের ভিতরে এদের যে ফিয়ার, অ্যাংজাইটি, ইনসিকিউরিটি, এগুলোর সমন্বয়ে একটা কমপ্লিমেন্টারি বা একটা কম্পোজিশন তাদের থাকে, যেটা আমি খেয়াল করি বা রেপার্টরিতে আমরা দেখতে পাই। এরা হচ্ছে যে আপনার একটা সাপোর্ট চাওয়ার যে বিষয়টা আরিফ ভাই নিয়ে আসছিলেন, এটা খুব ভালো একটা পয়েন্ট আমার কাছে মনে হয়। যে আমার এমন একটা সিরিয়াস রোগ হয়ে গেল, খুব কঠিন একটা রোগ হয়ে গেল, বা আমার ক্যান্সার হয়ে গেল, বা কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে, আমার রোগটা কি আরোগ্য হবে কিনা, চিকিৎসা করা যাবে কিনা, চিকিৎসায় ডাক্তাররা এটাতে সফল হবে কিনা, এই আতঙ্কগ্রস্ত অবস্থায় এরা খুব স্ট্রং একটা সাপোর্ট চাই। স্ট্রংলি আপনার কাছ থেকে, চিকিৎসকের কাছ থেকে, তার আত্মীয়ের কাছ থেকে, তার পারিপার্শ্বিক সন্তান সন্ততি বা অন্য যারা আছেন সবার কাছ থেকে সে সাইকোলজিক্যাল একটা ফোর্স চাই। যে সাইকোলজিক্যাল ফোর্সটাকে আমরা রেপার্টোরিয়াল ভাষায় ম্যাগনেটিজম বলতে পারি, বা রেপার্টরিতে যেভাবে লেখা আছে ম্যাগনেটাইজড ডিজায়ার। তো আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক্যাল যে ফোর্স, যেটা এটা হচ্ছে চৌম্বকীয় শক্তি। ম্যাগনেট মানে চুম্বক, এটা আমরা জানি সবাই। আর একটা ম্যাগনেটের পাশে যখন আরেকটা ধাতব পদার্থ আমরা রাখবো, সেই ধাতব পদার্থটা মানে সেই ম্যাগনেটাইজিং পদার্থের সংস্পর্শে গিয়ে তাতে তার একটা শক্তি সঞ্চারিত হয়। আমরা দেখি এটা যে চুম্বকের শক্তিতে অন্য আরেকটা ধাতব পদার্থ আপনার চুম্বকত্ব ধারণ করে অনেক সময়, অথবা তার ভিতরে নতুন করে একটা শক্তি সঞ্চারিত হয়, একটা ডাইনামিক আপনার কি বলে একটা ফ্লো প্রবাহিত হয়। তো এখানে মূলত এই যে রুব্রিকটা ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি, মূলত এই রুব্রিকের কমন সেন্স এটাই যে তারা আসলে এই যে কঠিন একটা সিচুয়েশনে পড়ছে, যে সিচুয়েশনটা থেকে এখন সে উদ্ধার হতে চাচ্ছে, বের হতে চাচ্ছে। একদিকে হচ্ছে তার রেসপন্সিবিলিটি, যে আমার এই অসুস্থ অবস্থায় আমার এই দায়িত্ব পালন করবে কে, আমার এই ডিউটি কে দেখবে, আমার এই কাজটা কে করবে, আমার এই রোগটা ভালো হবে কিনা, এত সিরিয়াস রোগ হয়ে গেল, আমার সন্তানকে কে দেখবে, আমার সন্তানের কি হবে। তাদের মানে সব দিক মিলিয়ে এমন হ্যাজার্ড কন্ডিশন তৈরি হয়, এমন একটা অ্যাংজাইটি ফিয়ারে তারা মানে ফুল গিয়ারে চলে যায়। ওই মুমেন্টে তাদেরকে মানে তাদের একদম ইনার ফিলিং, যেটা যেটা আমি ফিল করি, ইনার ফিলিংস এর জায়গা থেকে এরা ফিল করে যে আমাকে এমন একটা সাপোর্ট দিত, এমন একটা শক্তি দিত, এমন একটা আমাকে মানে ফোর্স দিত, যেই ফোর্সটা আমাকে আমার এই ভয়টাকে কেটে ফেলবে, আমার আতঙ্ক, টেনশন, দুশ্চিন্তা, এই যে ব্যাপারগুলো এগুলো চলে যাবে। এটা সে একদম মানে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় আমরা যেমন পানির পিপাসা ফিল করি, যে এই মুহূর্তে এক গ্লাস পানি পাইলে, এই মুহূর্তে এক গ্লাস পানি যদি আমি পান করতে পারতাম, ভিতরটা একদম শান্ত হয়ে যেত, শান্তি হয়ে যেত, খুব ভালো লাগতো। ঠিক ওই টাইপের একটা তাদের আপনার ডিমান্ড বা একটা থ্রাস্টি কন্ডিশন, একটা তৃষ্ণা তাদের ফিল হয়। এটা হচ্ছে আমরা যে রুব্রিকটা নিব এই মানে সেন্সের জায়গা থেকে, এটা হচ্ছে ম্যাগনেটাইজড ডিজায়ার টু বি। এবং সিনথেসিস রেপার্টরিতে আমি দেখি নাই, আমার সামনে কমপ্লিট রেপার্টরি আছে। এখানে আপনার হচ্ছে সুপার গ্রেডে মেডিসিনটাকে রাখা হয়েছে। মাত্র আপনার 5-6টা মেডিসিন আছে। আমাদের আলতাফ ভাই এই বিষয়ে হয়তো আরো খুব ডিপার আলোচনা করবেন, আমি যেহেতু একদম প্রি প্রিপারেশন ছাড়া বসা। তো এই রুব্রিকটাতে মাত্র আপনার 1টা 2টা 3টা 4টা 5টা মেডিসিন আছে। এর ভিতরে আপনার হচ্ছে 3টা মেডিসিন একদম প্রথম গ্রেডে। তো ফসফরাসের বিষয়টা আমরা জানি, এবং ফসফরাস ক্যালকিরা কার্ভ থেকে একটা থেকে আরেকটাকে আলাদা করার ব্যাপারটা খুব ইজি ব্যাপার, সেটা আমরা হয়তো পরবর্তীতে কম্পারেটিভ আলোচনার দিকে গেলে আমরা করতে পারবো, সেটা সমস্যা হবে না। কারণ ফসফরাস ব্যক্তিদেরকে আমরা মোটামুটি সবাই চিনি, এরা মানে কতটা ওপেন হার্টেড, ওপেন মাইন্ডেড, মানে কমিউনিকেটিভ, খুব বেশি মানে সোসিয়েটিভ আচরণ থাকে এদের, এটা আমরা জানি। তো ক্যালকিরা কার্ভের হচ্ছে যে আমরা মানে ছোট থেকে বড় তাদের ফিজিক্যাল কনস্টিটিউশন, তাদের আপনার জেনেটিক ইনফ্লুয়েন্স, যা কিছুই থাকুক না কেন, এদের ভিতরে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, ফিয়ার, অ্যাংজাইটি খুব পরিপূর্ণ থাকবে। এবং এর ভিতরে হচ্ছে যে এরা এই ম্যাগনেটাইজড ফিলিংস এর একটা জায়গা, যেটা হয়তো অনেক সময় একদম মানে সরল বাক্যে বলবে না যে আমি একটা শক্তি চাচ্ছি, একটা সাপোর্ট চাচ্ছি, এটা অনেক সময় বলবে না। তো সেই জায়গাটাকে আমরা চিকিৎসক যারা আছি, আমরা হোমিওপ্যাথিক ডাক্তার যারা বিশেষ করে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে, মেন্টাল স্টেটকে অ্যানালাইসিস করে আমরা মেডিসিনের দিকে যাওয়ার চেষ্টা করি, তারা এই জায়গাটাকে ফিল করতে হবে বা এই জায়গাটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে তার এই মুহূর্তে ঠিক মানে ডিমান্ডটা কি, তার ডিজায়ারটা কি। আমরা জানি যে বিশ্ববিখ্যাত আপনার হোমিওপ্যাথিক ফিলোসোফার ডাক্তার জেমস টাইলার কেট, তো
তো উনি লক্ষণগুলোকে ক্রাইটেরিয়া করতে গিয়ে বা লক্ষণগুলোকে টাইপস করতে গিয়ে বা একটা মানুষকে আপনার ঠিক মানে মৌলিক জায়গা থেকে আলোচনা করতে গিয়ে বলছেন যে মানুষের ডিজায়ার, অ্যাভারশন, এফেকশন, এই 4-5টা বৈশিষ্ট্য হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি একটা মানুষকে গঠন করে। যেমন উনি বলছেন যে মাইন্ড ইজ ম্যান, মনই মানুষ। তো এটা মূলত বোঝানোর অর্থ ছিল যে আসলে মানুষের একদম অস্তিত্বের মৌলিক জায়গাটা মনের সাথে কানেক্টেড। অস্তিত্বের মৌলিক বেসিক পয়েন্টগুলো আসলে মাইন্ডের সাথে, ইমোশনের সাথে, সাইকোলজির সাথে, ডিজায়ারের সাথে, অ্যাভারশনের সাথে, লাভ অ্যাফেকশনের সাথে কানেক্টেড থাকে। তো এই জন্য উনি ওইখানে ডিজায়ার, অ্যাভারশন, ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, চাহিদা বা ঘৃণা, হেট লাভ, এই ডিজায়ার অ্যাভারশনের সাথে কানেক্টেড যে বিষয়গুলো আছে এগুলোকে উনি একটা মানুষকে মানে আলোচনা করার জন্য, বিশ্লেষণ করার জন্য, একটা মানুষের অ্যানাটমিক্যাল ওয়েতে ডিসেকশন করার জন্য মানুষের মাইন্ডটাকে ওইভাবে উনি গুরুত্ব দিয়েছেন যে ডিজায়ার এবং অ্যাভারশন এটার গুরুত্ব অনেক বেশি। এই ডিজায়ারটা হচ্ছে এখানে কেলকিরা কার্ভের একদম কোর পয়েন্ট। এটা যারা ম্যাগনেটাইজড ডিজায়ার করে, এরা একটা শক্তি চায়, একটা সাপোর্ট চায়, একটা বিশেষ ফোর্স চায়, যে ফোর্সের মাধ্যমে তাদের এই টেনশন দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আতঙ্ক দূর হয়ে যাবে, তাদের রোগের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, ইনসিকিউরিটি থাকবে না, এদের এই ব্যাপারগুলো সব রিমুভ হয়ে যাবে। যেই কারণে, সেই কারণটা হচ্ছে একটা ফোর্স, একটা সাপোর্ট, একটা শক্তি, একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা ডাইনামিক ইনফ্লুয়েন্স। এটাকে আমরা ম্যাগনেটাইজড ডিজায়ার হিসেবে আখ্যায়িত করতে পারি। তো অল্প অল্প করে যেহেতু আলোচনা করব, আমি এই মুহূর্তে আমার সম্মানিত ভাই আলতাফ ভাইকে হয়তো একটা ছেড়ে দিতে পারি, বা আরিফ ভাই এর পরিচালনায় উনি যাকে নির্ধারণ আচ্ছা, করেন। আলতাফ যেহেতু ভাই, আমি পরিচালনা করতেছি না, এজন্য ছেড়ে দিলাম। আপনি খুব চমৎকার একটা জায়গায় আপনি এসেছেন। এই জায়গা থেকে আমরা আর একটু ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমাদের চেম্বারে যখন রুগীরা আসে, সাধারণত রুগীরা কিরকম আচরণ করবে বা কিরকম কথা বলবে, যেখান থেকে আমরা এই রুব্রিকটা আমি চুজ করতে পারি বা এরকম মেন্টালিটিটা আমরা নিতে পারি, যদি এটা একটু আলোচনা করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলোচনাটা ঠিক আমার মনে হয় আলতাফ ভাই খুব ভালো করতে পারবে। তো তারপরে হচ্ছে যে এখানে যেহেতু আমি এই রুব্রিকটা নিয়ে আসছি, চেম্বারে আসার পরে তো শিশু থেকে বড় যারা কথা বলতে পারে বা কথা বলতে পারে না, যারা বাক শক্তি যাদের আছে অথবা বাক প্রতিবন্ধী যাদের আছে, যাই থাকুক, প্রত্যেকের একটা মাইন্ড আছে, এটা আমরা জানি। যে সে কথা বলতে পারুক আর না পারুক, সে কোনো ভাষায় কথা বলতে পারুক বা ভাষাহীন ভাবে, তার ভাষা বিদেশি ভাষা হোক আর আমার মাদার টাং হোক, মাতৃভাষা হোক, যাই হোক, আমরা হোমিওপ্যাথিক ডক্টরগণ যে বিষয়টাকে তার কথার চেয়ে, তার ওয়ার্ডের চেয়ে যে বিষয়টা আমরা বেশি মানে গুরুত্ব দিই, সেটা হচ্ছে তাকে অবজারভেশন করে তার কাছ থেকে তার মানে আউট ব্রাশটা কি, তার মানে কি বলে, তার ফেসিয়াল অ্যানালাইসিস বা ফেসিয়াল এক্সপ্রেশনটা কি, ওইটাকে আমরা হয়তো গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করি। কারণ অনেক সময় দেখা যায় রোগী বলতেছে আমার ভয় নাই, কিন্তু আসলে তার ভয় আছে, তার সে অনেক ভয় আছে, অনেক আতঙ্কে আছে, সেটা তার চেহারাতে ফুটে ওঠে। তো সেজন্য আমরা তার মানে ফেসিয়াল এক্সপ্রেশনটাকে বেশি গুরুত্ব দিই। তো এই ক্ষেত্রে যদি আমরা অবজারভেশন করি, খুব ডিপারলি অবজারভেশন করলে আমরা হয়তো এটা বুঝতে পারবো যে সেই মুহূর্তে এই যে আপনি যে বিষয়টা বললেন যে ইনসিকিউরিটি ফিল করে, আসলে প্রত্যেকটা মেডিসিন একটা স্টেট গঠন করে আমাদের কাছে আসে। কোনো মেডিসিন একটা বিচ্ছিন্ন একটা জায়গা নিয়ে হঠাৎ করে একটা মেন্টাল স্টেট তৈরি করে না, যে একটা বিচ্ছিন্ন একটা জায়গা সে তৈরি করে ফেললে এর সাথে আনুষঙ্গিক কোনো বিষয় নাই। প্রতিটা পলিক্রেস্ট মেডিসিনের যেমন একটা কানেক্টেড একটা স্টেট থাকে, প্রতিটা রোগী আমাদের কাছে একটা স্টেট নিয়ে আসে। সে যখন ফিল করতেছে যে আমার এই রোগটা হয়ে গেল, আমার কি হবে, বা আমার ক্যান্সার হয়ে যাবে কিনা, আমি এখন কি করব, আমার এখন কি করা উচিত, এখন মানুষ কি বলবে, আমি এত বড়, আমার কাছে একজন রোগী এসেছিল, তিনি হচ্ছে খুব সম্ভব আপনার একজন স্বাস্থ্যকর্মী, একটা এনজিও তে চাকরি করতেন, খুব মোটা সোটা ফিজিক্যাল মেকআপটা আপনি যেরকম বলছেন আরিফ ভাই বা আব্দুল ওয়াহাদ ভাই, এরকমই মানে ফিজিক্যাল মেকআপটা তো অনেক সময় আমরা এরকম সবসময় পাই না। তো তারপরে ওই রোগীটার ফিজিক্যাল মেকআপটা এরকম ছিল যে তার মোটামুটি বেশ মানে ফেটি একটা বডি এবং মহিলা। তো সে আমার চেম্বারে আসছে মোটামুটি অনেক দূর থেকে, আরো অনেক আগের ঘটনা, একদম আমি ভুলে গেছি বিষয়টা। তো একদম মোটামুটি তার ভিতরে ম্যাগনেটাইজিং বিষয়টা এমন ছিল, সে বলতেছে যে আমি তো একজন মানে স্বাস্থ্যকর্মী, আমার কাছ থেকে মানুষ স্বাস্থ্যের সেবা নেই। এখন আমার যে রোগটা হয়ে গেল, তার গলায় একটা ইনলার্জমেন্ট হয়েছিল, যেটা পরবর্তীতে মেলিগনেন্সির দিকে চলে গেছিল, এবং মানে এটা ফাইনাল যে ক্যান্সার হয়ে গেছে এমন একটা পর্যায়ে চলে গেছে। তো সে খুব কান্না করতেছে যে আমার এখন কি হবে, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, এখন আমি মানুষকে কিভাবে মুখটা দেখাবো। আমাদের একটা রুব্রিক আছে ফিয়ার ওপিনিয়ন অফ আদার্স, ওইখানে দেখবেন কেলকিরা কার্ভ আছে, ওইখানে খুব অল্প কয়েকটা মেডিসিন,
আমি যদিও পড়াশোনা করে আজকে বসি নাই, ওইখানে ক্যালকিরে কার্ভ আছে মোটামুটি আমি নিশ্চিত। তো ফিয়ার ওপিনিয়ন অফ আদার্স, এই যে সেই ফিলিংসটা করতেছে যে এখন আমার কি করা উচিত, ডাক্তার সাহেব আপনি আমাকে বলেন আমার এখন কি করলে আমি এখান থেকে উত্তরণ হব। এই যে ইনসিকিউরিটি ফিলিং, এই যে অ্যাংজাইটি, এই যে ফিয়ার ইনকিউরেবল ডিজিজ বা কি হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, কি করা উচিত, এই কথাগুলোর ভিতরে কিন্তু তার ম্যাগনেটাইজিং সে চাচ্ছে। আমার কাছে সে চাচ্ছে, সে শুনতে চাচ্ছে যে আপনার কোনো রোগ ব্যাপার না, এটা আমি চিকিৎসা করব, ভালো হয়ে যাবে। এটা আমি এরকম রোগ আমি চিকিৎসা করেছি, এর আগে বহু চিকিৎসা করেছি, এগুলো চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে, বা এরকম চিকিৎসার ব্যাপারে আপনি এত সিরিয়াস টেনশন করতেছেন, এটা তো একটা মামুলি ব্যাপার। মানে সে জানে যে রোগটা সিরিয়াস, কিন্তু আমার কাছ থেকে সে এমন একটা পজিটিভ কথা সে শুনতে চাচ্ছে, আমার কাছ থেকে সে পজিটিভ একটা সাপোর্ট চাচ্ছে। আমি মেডিসিন দেবো, সে ভালো হবে 6 মাস পরে, 1 বছর পরে, সেটা পরের ব্যাপার। এই মুমেন্টে, এই মুহূর্তে সে আমার কাছ থেকে কি চাচ্ছে যে আপনার এটা কোনো ব্যাপার না, এটা কোনো সিরিয়াস রোগ না, এটা খুব খারাপ কিছু না, এই রোগ আমাদের কাছে ভালো হচ্ছে, বা এটার হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। এই টাইপের কথা কিন্তু সে ইনডিরেক্টলি সে চাচ্ছে। সে কিন্তু বলবে না যে আপনি এই কথাটা বলেন, কিন্তু তার এপিয়ারেন্স, তার এক্সপ্রেশন, তার ডিমান্ড, তার তৃষ্ণা, এই ব্যাপারটাকে আউটব্রাস্ট করতেছে, আমার কাছ থেকে সে এটা চাচ্ছে। এবং আমি যখন বললাম যে আপনার এটা নিয়ে এত হতাশ হওয়ার কারণ নাই, এত কান্নাকাটি করার কারণ নাই, আপনি এত অ্যাডাল্ট একটা মানুষ, আপনার স্বাস্থ্যকর্মী, আপনি এটা নিয়ে এতটা হতাশ হয়ে গেছেন, এটা কেন, এটার তো চিকিৎসা আছে, আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন। মোটামুটি এই কথাগুলো যখন আমি ভালো করে স্ট্রংলি তাকে দিতে পারলাম, এবং এটা মনে রাখবেন বা এটা আপনারা অবশ্যই জানেন যে যারা ম্যাগনেটাইজিং ডিজায়ার করে, যারা কেরেসিং ডিজায়ার করে, যারা কনসোলেশন ডিজায়ার করে, তাদেরকে যখন কেরেস দেওয়া হবে, তাদেরকে যখন কনসোলেশন দেওয়া হবে, তাদেরকে যখন ম্যাগনেটাইজিং ফুডস দেওয়া হবে, তখন কিন্তু তারা ইনস্ট্যান্ট একটা রিলিফ পায়। এটা হচ্ছে বাস্তবতা। যেই ব্যক্তি ক্যারিট ডিজায়ার করতেছে, তাকে যখন ক্যারিট করবেন তো সে ইনস্ট্যান্ট একটা রিলিফ ফিল করে। যে ব্যক্তি ক্যারেস ডিজায়ার করতেছে, আদর চাচ্ছে, তাকে আদর দিয়ে যখন কথা বলবেন, ডাক্তারকে, এই ডাক্তারকে সে একদম মাথায় তুলে রাখবে যে ডাক্তারটা অনেক ভালো, কারণ তার তৃষ্ণাটা আপনি বুঝে ফেলছেন, তার ডিমান্ড আপনি বুঝতে পারছেন। ওই অবস্থায় তাকে ক্যারেজ দিতে পেরেছেন যে এই মুহূর্তে তার ডিমান্ড এটা, তার তৃষ্ণা এটা। যখন ম্যাগনেটাইজিং ডিজায়ার করতেছে, আমি যখন বললাম যে এটা কোনো ব্যাপার না, এটা একদম সিরিয়াস কোনো বিষয় না, এটার চিকিৎসা, ভালো চিকিৎসা আমাদের কাছে আছে, এটার চিকিৎসা আমরা দিতে পারবো, এটা নিয়ে আপনার এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, এটা বিচ্ছিন্ন কোনো কথা না। মানে এভাবে আপনি যখন সামগ্রিকভাবে তাকে একটা ফুডস দিতে পারবেন, এবং ওই ফুডস থেকে সে একটা, মানে তখন সে একটা ম্যাগনেটিক ফিল করবে, ম্যাগনেটাইজিং ফুডস ফিল করবে, সে একটা শক্তি পাবে, তার ভিতরে একটা শক্তি সঞ্চারিত হবে, তখন সে বেশ একটা কমফোর্ট ফিল করবে। তো এভাবে সে এক্সপ্রেশনটা করবে, বা এর পরবর্তীতে আপনি হয়তো আপনার কাজের মাধ্যমে বুঝে নিতে পারবেন যে এই বিষয়টা ম্যাগনেটাইজিং ডিজায়ার ছিল, ঠিক ক্যারেজ ছিল না, বা কনসোলেশন ছিল না। আশা করি হয়তো কিছুটা আমি বলতে পেরেছি। পরবর্তীতে আমাদের আলতাফ ভাই এই বিষয়টাতে কমপ্লিমেন্টারি কথা বলবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আফজল ভাই, আপনি অত্যন্ত চমৎকারভাবে এক্সপ্রেশন করেছেন। আসলে দেখুন, আমরা একটা কথা কিন্তু জানি, শক্তি রূপান্তর হয়, শক্তি ধ্বংস হয় না, শক্তি রূপান্তর হয়। সেই শিশুকালের যে বাচ্চাটা ক্যালকুলেট কার্ভের, সে অন্ধকারে ভয় পেত, সে কিন্তু তার এই ভয়টা পরবর্তীতে নানাভাবে রূপান্তরিত হয়, বিভিন্নভাবে প্রকাশ পায়। তো আমাদের চিকিৎসকদেরকে ঠিক ওটা অবজার্ভ করতে হবে, আমাদের কথাগুলোর গভীরতা যেতে হবে। অন্ধকারের ভয় পাওয়া মানে শুধুমাত্র এই না যে আমি আমার রুমটা অন্ধকার আর আমি ভয় পাই, আমি বাড়ির বাইরে যাই, গ্রামে যাই, অন্ধকার পথে হাঁটবো আর ভয় পাবো, ভূতের ভয় পাবো, তা কিন্তু না। অন্ধকারের ভয় মানে হচ্ছে সে একটা ইনসিকিউরিটি ভোগে, এবং সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে রুগীটা আমাদেরকে কি দিচ্ছে। সুতরাং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা শিশু যেরকম ভাবে এই ভয়টার বিষয়ে যেরকম রিয়েক্ট করবে, প্রতিক্রিয়া দেখাবে, একজন অ্যাডাল্ট কিন্তু সেই প্রতিক্রিয়াটা অন্যভাবে দেখাবে, একজন বৃদ্ধ ব্যক্তি কিন্তু প্রতিক্রিয়াটা আরেকভাবে দেখাবে, একজন মহিলা, একজন অ্যাডাল্ট পার্সন, একজন নারী, একজন বালিকা, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই রিয়েকশন গুলো, প্রতিক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন রকম হয়, বাট মূল ধারা বা মূল সুরটা কিন্তু একটা জায়গায় থাকে। সেই জিনিসগুলো আমাদের ম্যাথমেটিকে আছে। এই জন্য অবজার্ভিং পাওয়ারের ক্ষেত্রটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে অর্গানের ক্ষেত্রে, এবং এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। তো আমি আরো কিছু সিমটম আলোচনায় নিয়ে আসছি, তারপরে আমি আস্তে আস্তে আলতাফ ভাইয়ের কাছে আরো গভীরতায় যাব। যেমন ক্যালকুলেট কার্ভের নারীদের চরিত্র, মহিলাদের চরিত্র, তাদের কিন্তু যদি বালিকা যারা আছে, বালিকা অবস্থায় এক ধরনের স্রাব যায়, যেটাকে আমরা লিউকুরিয়ার বলি, লিউকুরিয়ার মতো যায়, যে বয়সে তার এখনো সে মিন্স হয় নাই, বাট এই ধরনের একটা স্রাব যায়, যেটা কলোফাইলামও আছে, মনে রাখবেন। দেখুন, এই ক্যালকুলেট কার্ভের মধ্যে যে আপনার নরম অংশটা থাকে, সেটা কিন্তু ওই স্রাবের মতো থলথলে, হ্যাঁ দেখবেন।
ওই রকম এক ধরনের স্রাব কিন্তু যায়। এবং যখন এরা যখন অ্যাডাল্ট হয়, এদের মিন্স কিন্তু হয় খুব ঘন ঘন, খুব ঘন ঘন মিন্স হয়, কারণ এটা অ্যান্টি টিউবারকুলার একটা মেডিসিন, টিউবারকুলার ধাত এদের মধ্যে আছে, ঠান্ডা লাগার প্রবণতা প্রায়ই দেখা যায় এদের মধ্যে। এবং এরা কিন্তু তার পরিবারের প্রতি খুবই রেসপন্সিবল হয়, রেসপন্সিবিলিটি, টু মাচ রেসপন্সিবিলিটি। এবং যেমন ভাবে তাদেরকে দেখায় তারা বেশ মোটাসোটা, নাদুস নুদুস, হ্যাঁ, মনে হবে যেন খুব শক্তিশালী, কিন্তু আসলে কিন্তু তারা অতটা শক্তিশালী নয়। ঠিক একইভাবে সে নিজেকে শো করতে চায়, এক্সক্লুসিভনেস তার মধ্যে আছে, রুব্রিক আছে এক্সক্লুসিভ টু। সে নিজেকে শো করতে চায়, দেখাতে চায় তার ওয়েলথ আছে, ওয়েলথি ফিলিংস দেখাতে চায়, তার ওয়েলথ আছে। দেখবেন সে ক্যালকুলেট কার্ভের উপরে খোসাটা, খোলসটা যতটা শক্তিশালী শক্ত, তার ভিতরটা কিন্তু ততটাই নরম। আর সে ওপর উপর দেখাতে চায়, হ্যাঁ আমার অনেক ওয়েলথ আছে, আমার অনেক স্বাস্থ্য আছে, আমার অনেক জ্ঞান আছে, বাট আসলে কিন্তু সে তার ভিতরে খুবই উইক, সাহসের দিক দিয়ে অত্যন্ত দুর্বল। এবং এই জন্য কিন্তু তারা তাদের সেই সিকিউরিটির জায়গাটা তারা মেনটেন করে। তারা কি করবে, নলেজ অর্জন করবে অনেক, তারা মানি অর্জন করবে, তার পরিবারকে ভালো রাখার জন্য যতগুলো উপায় আছে সেগুলো করবে, এবং এক্সক্লুসিভনেস দেখানোর জন্য তারা কিন্তু পরিশ্রমী, তারা তাদেরকে শো করতে যাবে। তো এই বিষয়গুলো আমরা আরো গভীর বিষয়গুলো জানতে পারবো। তো এখন এই পর্যায়ে আমি আলতাফ ভাইয়ের কাছে আসছি, যে যেই পর্যায়ে আমরা আলোচনাগুলো আসলাম, আপনার আলোচনা প্লাস এটাকে লিঙ্ক করে আরেকটু গভীরতায় আমাদেরকে নিয়ে যান। আমাদের সঙ্গে যারা অবস্থান করছে, আশা করছি তারা অনুষ্ঠানটা উপভোগ করছে। এবং তার আগে আমি একটু আনোয়ার ভাইকে রিকোয়েস্ট করব, কারা কি কমেন্ট করছে, কমেন্টগুলো যদি একটু জানিয়ে দিতেন। হ্যাঁ, কমেন্টস আজকে আসলে আমরা সাউন্ডের সমস্যা হচ্ছিল কয়েকজনের, জি সেটা পরে আবার ওনাদের ডিভাইস রিস্টার্ট করার ফলে ঠিক হয়ে গেছে। আর আমাদের ওয়াহিদ ভাই হচ্ছে যে রুব্রিকগুলো দিচ্ছিলেন, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আসলে লাইভটাকে প্রাণবন্ত করার জন্য চেষ্টা করেছিলাম যে হচ্ছে যেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক কোনোভাবেই ডিসকানেক্ট না হয়, সেই জন্য আমি আমার সহধর্মিণীর ল্যাপটপটা নিয়ে হচ্ছে যে উপরে এসেছিলাম এবং সেই জায়গা থেকে লাইভ করার চেষ্টা করেছি। ভুল করে আমাদের সার্চ গ্রুপেই হচ্ছে যে লাইভটা হচ্ছে, কিন্তু তার আইডি থেকে হচ্ছে, যার জন্য ভায়া করে আমাকে হচ্ছে যে কমেন্টস গুলো দেখতে হচ্ছে আর কি। এবং আমাদের ওয়াহিদ ভাই যে কমেন্টস গুলো করছেন সেই কমেন্টস গুলো ফেসবুক ইউজার হিসেবে আসছে, ইউজারের নাম হিসেবে আসলে কমেন্টস গুলো শো করা যাচ্ছে না, এই হচ্ছে বিষয় আর কি। আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বোধহয় আমাদের ওয়াহিদ ভাই একটু লক্ষ্য করেছেন, ডাক্তার রাশেদা তামান্না ওই আইডি থেকে আসলে লাইভটা সার্চ গ্রুপে হচ্ছে আর কি। এটা ভুল করে হয়েছে, হ্যাঁ অনিচ্ছাকৃত, বাট এখন এটা ডিসকানেক্ট করে কানেক্ট করা পসিবল না। আমি কমেন্টস গুলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়। হ্যাঁ, আফজাল ভাইকে ধন্যবাদ জানিয়েছেন একজন, আর ওয়াহিদ ভাই যে কমেন্টস গুলা এই রুব্রিক গুলা দিয়েছেন সেই রুব্রিক গুলা আমি স্ক্রিনে শেয়ার করার চেষ্টা করছি। কন্টিনিউ। জি, আলতাফ ভাই আলোচনা শুরু করতে পারেন। এটা কি এখন সলিউশন করা যাবে না? এই সমস্যার সলিউশন এই মুহূর্তে করা যাচ্ছে না? না না, আমাদের লাইভ স্টার্টিং হচ্ছে, গ্রুপে লাইভ হচ্ছে, কোনো সমস্যা নেই, গ্রুপে লাইভ হচ্ছে, লাইভ গ্রুপেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলতাফ ভাই তাহলে আপনার আলোচনা। আসসালামু আলাইকুম। যারা ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, বিভিন্ন গ্রুপে যারা আমাদের লাইভ অনুষ্ঠানকে সরাসরি দেখছেন, আমাদের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেককে সালাম জানাই এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে পরেই আমাদের কারিগরি পরিচালনায় রয়েছেন ডাক্তার আনোয়ার ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ডাক্তার আফজল ভাই, তিনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তিনি ক্যালকিরিয়া কার্ভে যে মূল জানটুকু অতি সুন্দরভাবে আলোচনা করে ফেলেছেন, দুর্দান্ত আলোচনা করেছেন, খুবই উপযোগী। আমি ক্যালকিরিয়া কার্ভের মেডিসিনটাকে কিভাবে একটা পরিপূর্ণ চিত্রে পরিণত করা যায়, যে চিত্রটাকে আমরা মনে রাখতে পারবো, সেই চিত্রটাকে অঙ্কন করার আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা মেডিসিনকে ওইভাবেই পড়াশোনা করে এসেছি বরাবর, কখনো আন্দাজে বা অনুমানের উপর
কোনো হোমিওপ্যাথি মেডিসিনকে প্রয়োগ করার স্পর্ধা কখনোই দেখাইনি। প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করেছি যে প্রতিটি মেডিসিনকে ব্যক্তি স্বাতন্ত্র্যে কিভাবে একটা নিখুঁত চিত্র করা যায়, যে চিত্রটা থাকবে প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যালি কিভাবে সেই মেডিসিনটাকে ব্যবহার করতে পারবো, তার ব্যবহারিক রূপ কি, সেই চিত্রটা অঙ্কন করে পড়াশোনা করাই হচ্ছে আমার একমাত্র প্রবণতা। আমি সেটাই করার চেষ্টা করছি। তবে এটাও ঠিক যে বহুল ব্যবহৃত এই দীর্ঘক্রিয় এবং গভীরভাবে দীর্ঘক্রিয় ঔষধ ক্যালকেরিয়া কার্ভ, এই মেডিসিনটাকে যতটা মানে এর নাম শুনে একে যতটা সহজ মনে হয়, আমি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখেছি একে ব্যবহার করা ততটাই কঠিন। একে অ্যাকচুয়ালি বুঝে ওঠা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। মেটেরিয়া মেডিকাতে যে সমস্ত লক্ষণগুলো রয়েছে, প্রত্যেকটা মেটেরিয়া মেডিকাতে যে লক্ষণগুলো লিপিবদ্ধ রয়েছে, সেই লক্ষণগুলো হচ্ছে চূড়ান্ত অবস্থার সিমটম। মেডিসিন প্রুভিং করবার সময়ে দু রকমের সিমটম দেখা যায়, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের সিমটম আর একটা চূড়ান্ত পর্যায়ের সিমটম। তো একজন ফিজিশিয়ানকে প্রাথমিক পর্যায়ের সিমটমগুলোকে যেমন জানতে হবে, তেমনি চূড়ান্ত পর্যায়ের সিমটমগুলোকেও জানতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ের সিমটমগুলোকে বুঝতে না পেরে কোনো পেশেন্টকে ফিরিয়ে দিতে পারবো না যে আপনি চূড়ান্ত পর্যায়ে আগে পৌঁছান, তারপরে অবস্থা নিয়ে আমার কাছে আসুন, আমি তখন আপনাকে চিকিৎসা করব। এটা কোনো ডাক্তারের দ্বারা কাম্য নয়। তো এই জন্য উভয় চিত্রকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমি প্রথমে ক্যালকেরিয়া কার্ভের তার দৈহিক যে চিত্র, সেই দৈহিক চিত্রগুলোকে আমি একটু বলছি, তারপরে পরেই মানসিক লক্ষণগুলোর দিকে আগাবো। দৈহিক লক্ষণগুলোর মধ্যে আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্য আফজাল ভাই, ইয়া আরিফ ভাই অনেক আলোচনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমাকে পুনরাবৃত্তি করতে হচ্ছে, যেহেতু চিত্রটাকে একটা সংগঠিত অবস্থায় সম্পাদন করার উদ্দেশ্যে আমাকে ওই কথাগুলো পুনরায় আবৃত্তি করতে হচ্ছে। ক্যালকেরিয়া কার্ভের ব্যক্তি শীতকাতর। শীতকাতর বলতে কি? সেন্সিটিভ টু কোল্ড। সেন্সিটিভ কাকে বলে? সেন্সিটিভ হচ্ছে স্পর্শকাতরতা। স্পর্শকাতরতা হলো কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি সেন্সিটিভ থাকলে, স্পর্শকাতর থাকলে তার দ্বারা প্রতিক্রিয়া ব্যক্ত করবে। যদি প্রতিক্রিয়া ব্যক্ত না করে সেটা সেন্সিটিভ হবে না। তাহলে শীতকাতর, ক্যালকেরিয়া কার্ভকে আমরা শীতকাতর বলছি, সেন্সিটিভ টু কোল্ড, শীতকাতর বলছি। তা শীতকাতর বলছি, তাহলে সে শীতে কি করে? ঠান্ডাতে সে অবশ্যই প্রতিক্রিয়া দেখায়। কি ধরনের প্রতিক্রিয়া দেখায়, এইখান থেকেই আমাদের শুরু হবে রোগীর লিপি তৈরি করা। কোন রোগী যখন আমাদের চেম্বারে এসে যে কথাগুলো বলবেন, যেভাবে আসবেন, যা যা বলবেন, সেখান থেকেই শুরু রোগীর লিপি। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে শীতকাতর। সে স্থূল হওয়ার একটা প্রবণতা থাকে, মোটা হবার প্রবণতা থাকে। তার মানে এই নয় যে ক্যালকেরিয়া কার্ভের রোগী শুধুমাত্র মোটাই হবে বা স্থূল হবে, নাদুস নুদুস হবে, তা নয়। ক্যালকেরিয়া কার্ভ শীর্ণও হতে পারে। ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটা নির্বাচন করতে স্থূল না শীর্ণ এর উপর নির্ভর করে না। মনে রাখার জন্যে একটা চিত্রকে পূর্ব থেকে মনের মধ্যে একটা ধারণা রাখা যেতেই পারে, জাস্ট সেই হিসেবে ধারণাটা রাখা, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো, লক্ষণগুলো, সেটা হচ্ছে যে স্থূল হবার প্রবণতা, মাথা এবং পেট বড়, মাথার অস্থির জোড়া লাগে না, জোড়া লাগতে দেরি হয়, দেরিতে হাঁটে, দেরিতে কথা বলে, দেরিতে দাঁত ওঠে, পায়ের পাতা সবসময় ঠান্ডা, সবসময় পায়ের পাতাটা ঠান্ডা বা নিম্ন অংশটা ঠান্ডা থাকে। এরা কখনোই দুধ খেয়ে হজম করতে পারে না।
তো এই যে আমরা শীত কাতরতা বলছি, এই শীত কাতরতার মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ছে? জল, ঠান্ডা বায়ু, জলজ পদার্থ, জলীয় আবহাওয়া, বিভিন্ন স্যাঁতসেঁতে জায়গা, পাখার বাতাস, এই সবগুলোই হচ্ছে জলীয়, মানে জলীয়র সঙ্গে সম্পর্ক। এই রকম আবহাওয়াতে ক্যালকেরিয়া কার্ভের রোগী অসুস্থ হয়ে পড়ে। এই রকম পরিস্থিতি ক্যালকেরিয়া কার্ভের রোগী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে কি সমস্যা দেখা যায়? তার সহজেই সর্দি ঠান্ডা লাগে, অতি সহজেই সর্দি ঠান্ডা লাগে। আর ক্যালকেরিয়া কার্ভের রোগী শুরু থেকে আজীবন সর্দি ঠান্ডাতে খুব ভোগে। সর্দি ঠান্ডা কাশি, সর্দি ঠান্ডা কাশি, সর্দি ঠান্ডা কাশি, আর পেটের গন্ডগোল, পায়খানার গন্ডগোল। পেটের গন্ডগোল, পায়খানার গন্ডগোল, সর্দি ঠান্ডা কাশি, এই তিনটে সমস্যা নিয়ে ক্যালকেরিয়া কার্ভ আজীবন ভুগতে থাকে। খুব বেশি কাপড় কাচার কাজ করলে, বর্ষা ঋতুতে স্যাঁতসেঁতে স্থানে বাস করলে, জলে বা কাদায় দাঁড়িয়ে কাজ করলে, জলজ শাকসবজি খাওয়া ইত্যাদির কারণ থেকে খুব সহজেই রোগী সর্দি রোগে আক্রান্ত হয়। এর স্ক্রোফোলাস, এদের এই যে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গুলো রয়েছে, টনসিল গ্ল্যান্ড রয়েছে, শরীরের বিভিন্ন গ্ল্যান্ড গুলো অতি সহজেই ফুলে ওঠে। মাথায় এবং ঊর্ধ্বাঙ্গে সহজে ঘাম হয়। স্ক্রোফুলাস বিষয়টা একটু যদি স্ক্রোফুলাসটা হচ্ছে যে সহজে সর্দি ঠান্ডা রোগে ভোগে, খুব অতি সহজে সর্দি ঠান্ডা লাগে। সর্দি ঠান্ডা লাগলেই তাদের গ্ল্যান্ড গুলো আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, এবং অনেকেরই আছে যাদের গ্ল্যান্ড গুলো সাধারণত বড় বড় হয়ে থাকে। লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গুলো শক্ত হয়ে থাকছে, টনসিল গুলো খুব বারবার ফোলে, পুচকি ফোলে, বগলের গ্ল্যান্ড গুলো ফোলে, মেসেন্ট্রিক গ্ল্যান্ড গুলো ফোলে। এই গ্ল্যান্ড ফোলা, মানে সর্দি ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে গ্ল্যান্ড ফোলার যে একটা প্রবণতা, এটাই হচ্ছে স্ক্রোফোলাস। এরা খুব সহজেই রোগ আক্রান্ত হয়, অতি সহজেই রোগ আক্রান্ত হয়। যেহেতু এদের ইমিউনিটি পাওয়ার প্রচন্ড কম, ওই ব্যক্তিকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যে রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে ওই গ্ল্যান্ড গুলো আস্তে আস্তে ফুলে ওঠে। এই গ্ল্যান্ড ফোলার একটা প্রবণতার সঙ্গে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা এবং ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম, এরা হচ্ছে স্ক্রোফোলাস ডায়াথেসিস। জি, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার। মাথা এবং ঊর্ধ্বাঙ্গে, সাধারণত গলায়, বুকে, মাথায়, কপালে, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর ঘাম হয়। এই সমস্ত রোগীগুলো, মানে ক্যালকেরিয়া কার্ভের রোগীদের প্রচুর ঘাম হয়, এবং ঘাম সাপ্রেসড হয়ে এদের সর্দি ঠান্ডা লাগে। ঘাম সাপ্রেসড হয়ে সর্দি ঠান্ডা লাগার মানে হচ্ছে সেই ঘাম তো ঠান্ডা, ঘাম শরীরে সাপ্রেসড হয়ে ঘাম বসে গিয়ে আবার সর্দি ঠান্ডা লেগে যায়। এরা নিষ্কৃতি পায় না, শান্তি পায় না ফিজিক্যাল দিক থেকে। নিদ্রার মধ্যে মাথায় প্রচুর ঘাম হয়, ঘামে বালিশ ভিজে যায়, মানে কত বেশি ঘাম হয় এদের। মাথার পিছনে, বুকে, দেহের ঊর্ধ্বাংশে প্রচুর ঘাম হয়। সকল স্রাবে এদের টক গন্ধ। তাহলে কি হলো? সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, মানে ঠান্ডা জল, জলীয় ইত্যাদি থেকে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, এই প্রবণতার সঙ্গে শরীর ঊর্ধ্বাঙ্গে প্রচন্ড ঘাম, গ্ল্যান্ডের প্রবণতা, তার সঙ্গে সঙ্গে আসছে তার সমস্ত স্রাবে টক গন্ধ, ঘামে টক গন্ধ, মলে টক গন্ধ, অম্বল অ্যাসিডিটি হয় খাবার পরে, বমি হয় বাচ্চাদের, টক গন্ধ। এই টক গন্ধ এদের সঙ্গে আজীবন থাকে। আর একটা জিনিস যেটা বলেছি যে সর্দি ঠান্ডার সঙ্গে পেটের গন্ডগোল, সঙ্গে পায়খানার গন্ডগোল, এই তিনটির সঙ্গে ক্যালকেরিয়া কার্ভের খুব ওতপ্রোতভাবে সম্পর্ক। এরা আজীবন কোষ্ঠবদ্ধ অথবা উদরময়, অথবা কোষ্ঠবদ্ধ বা উদরময়ের সঙ্গে পর্যায়ক্রমে এদের পায়খানাটা চলতে থাকে। বিশেষ করে দুগ্ধপোষ্য শিশুদিগের উদরময়ে ইহা একটি অতি প্রয়োজনীয় ওষুধ। এই অবস্থায় পরিচয় জ্ঞাপক লক্ষণ হচ্ছে যে সমস্ত ভুক্ত দ্রব্য অম্বলে পরিণত হয়, মানে সে যে খাবারগুলো খাচ্ছে সেটা অম্বলে পরিণত হচ্ছে। দুধ খাচ্ছে, মায়ের অম্বল হয়ে যাচ্ছে, অন্য কোনো তলা খাবার খাওয়াচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে,
অম্বল হলে কি হবে? পেটে ফাঁপ হবে, পেটে তার সমস্যা হয়, বাচ্চা কান্নাকাটি করে, বমি করে ফেলে, পায়খানা করে, সবই টকটক গন্ধ। এরা দুধ সহ্য করতে পারে না, কি বাচ্চা কি বড়, কোনো বয়সে এরা দুধ সহ্য করতে পারে না। ওরা যেমনি পান করে তেমনি অম্বল অ্যাসিডিটি হয়ে যায়, গড় হজম হয়ে যায়, আর বমি করে উঠিয়ে দেয়। স্ত্রীলোকদের একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা হচ্ছে যে এরা মাসিক স্রাবের একটা সমস্যাতে ভোগে। খুব ঘন ঘন মাসিক স্রাবটা ফিরে ফিরে আসে, 10 দিন পর পর হতে পারে, 21 দিন পর পর হতে পারে, এরকম ঘন ঘন ফিরে আসে এবং প্রচুর পরিমাণে স্রাব নির্গত হয়। প্রচুর পরিমাণে স্রাব নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন স্থায়ী হয়, একটু বেশি দিন ধরে স্থায়ী হয়। এই সময়ে তাদের সমস্যা হয়, এরা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। এমনিই তো এরা আজীবন দুর্বল। আজীবন দুর্বল কেন না, এরা সারা জন্মানোর পর থেকেই যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো তো হজম করতে পারছে না, অম্বল অ্যাসিডিটিতে পরিণত হয়ে যাচ্ছে, পেটের মধ্যে অম্বল অ্যাসিডিটিতে পরিণত হচ্ছে, ফলে পুষ্টি প্রদান করতে পারছে না। এদিকে জন্মগতভাবে সে তার ইমিউনিটি পাওয়ারটা অত্যন্ত কম, ফলে বাইরে থেকে বাইরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার দ্বারা সে সুরক্ষিত থাকতে পারছে না। অতি সহজে সর্দি, ঠান্ডা, কাশি, হাঁপানি এ সমস্ত চলতেই থাকছে। এই সর্দি ঠান্ডা লাগার প্রবণতা আরো বেশি হয়ে গেলে তখন তার গ্ল্যান্ডগুলো ফুলতে শুরু করে। গ্ল্যান্ডগুলো ফুলতে শুরু করলে অবস্থাটা আরো খারাপ হয়ে যায়। তাহলে এরা আজীবনই হচ্ছে দুর্বল প্রকৃতির মানুষ, অত্যন্ত দুর্বল। এরা কখনো শক্তিশালী হয় না, দৈহিকভাবে শক্তিশালী হয় না। তো এরা সারা জীবন খুব কষ্টের মধ্যে দিন যাপন করে, মনে আনন্দ ফুর্তি এদের মধ্যে খুব একটা সাধারণত দেখা যায় না, যেহেতু সারা জীবন তারা অম্বলে ভোগে। এর রুব্রিক গুলো হচ্ছে জেনারেলস, ওবিসিটি, হেড লার্জ সাইজ অ্যাকম্পানিড বাই অ্যাবডোমেন লার্জ, পেটটা অনেক বড়, উপর করা ওই হাঁড়ির মতো অনেক বড়, মাথা যেমন বড় পেটটা তেমন বড়। এই রকম কোনো ব্যক্তি, সে লিকলিকও হতে পারে, মোটাও হতে পারে, সঙ্গে দেখেন সর্দি ঠান্ডা লাগার একটা প্রবণতা, প্রচন্ড ভাবে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা। এই দেখলে তো আমরা অনেক সময় যদি শীর্ণ ব্যক্তি হয় আমরা ক্যালকেরিয়া ফসের দিকে চলে যাব। একদম ঠিক, ক্যালকেরিয়া ফসের এর প্যারালাল ভাবে যাবে, কিন্তু ক্যালকেরিয়া ফসের সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকে, টকটক গন্ধ থাকে না, সমস্ত স্রাবে দুর্গন্ধ। আর ক্যালকেরিয়া ফস এতটা ভীত নয়। মেন্টাল সিমটমটা আমি পরে আসছি। তাদের মাথা জোড়া লাগতে, মাথার ব্রহ্মচারী জোড়া লাগতে দেরি হয়, হেড ফন্টানেলস ওপেন, জেনারেলস ওয়াকিং লার্নিং টু ওয়াক লেট, দেরিতে হাঁটতে শেখে, জেনারেলস ওয়াকিং লার্নিং টু ওয়াক লেট, ডেভেলপমেন্ট অফ বনি টার্ডি, extremities coldness, legs icy, extremities coldness, legs sensation of generals cold, taking a tendency সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, generals weather aggravation, generals cold air aggravation, head perspiration, scalp, chest perspiration মানে ঊর্ধ্বঙ্গে যে ঘামগুলো হচ্ছে, হেড পার্সপিরেশন অফ স্কাল্প, স্লিপ ডিউরিং, ফলে মানে ঘুমের মধ্যে তার মাথায় প্রচুর ঘাম, হয়তো তার জন্য বালিশ পর্যন্ত ভিজে যায়, তাহলে কত বেশি তার ঘাম হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। চেস্ট পার্সপিরেশন, জেনারেলস অর্ডার অফ দ্য বডি সাওয়ার, সারা বডিতে তার টকটক গন্ধ, স্টুল অর্ডার সাওয়ার, মলে টক গন্ধ, পার্সপিরেশন অর্ডার সাওয়ার, ঘামে দুর্গন্ধ হলে তো দেহে দুর্গন্ধ, ঘামে গন্ধ হলে তো দেহে গন্ধ হবে, এবং সেই গন্ধটা হচ্ছে টকটক। যে টকটক গন্ধটা অনেক সময় রুগীর এসে বলে আষ্টে গন্ধ, কেমন যেন একটু আষ্টে আষ্টে গন্ধ, এরকম বলা অনেক সময়। আষ্টে তো মাছের গন্ধ তো আষ্টে হয়, কিন্তু দুর্গন্ধর পর যে টক গন্ধ, সেই টক গন্ধকে অনেকেই টকটক গন্ধ বলে, আবার অনেকে এটা আষ্টে আষ্টে গন্ধ বলে অনেক এলাকাতে।
স্টোমাক ইরিটেশন টাইপ অফ অ্যাক্রিড, গলাভুক জ্বালা করে, ভীষণভাবে জ্বালা করে। স্টোমাক ইরিটেশন টাইপ অফ শাওয়ার, টক ঢেকুর। ফিমেল জেনেটিরিয়া সেক্স মেন্সেস আর্লি টু, খুব আর্লি মানে খুব ঘন ঘন মেন্সটা দেখা যায়। ফিমেল জেনেটিলিয়া সেক্স মেন্সেস প্রোট্রাক্টেড, দীর্ঘস্থায়ী হয়। এগুলো হচ্ছে সবই ফিজিক্যাল সিমটম, সবটা ফিজিক্যাল সিমটম গেল। এবার কথা হচ্ছে আমি অন্য একটা মেডিসিনের সঙ্গে জাস্ট একটু প্যারালালি দিচ্ছি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, আমরা কিভাবে একটা মেডিসিনকে সিলেকশন করব। যার জন্য আমি একটু মেন্টাল লাইনে যাওয়ার আগেই একটু অন্য কথা বলছি। এই যে সিমটম গুলোর কথা, ফিজিক্যাল সিমটম গুলোর কথা আমি বললাম, এই সিমটম গুলো ধরুন কোন একটা ব্যক্তির মধ্যে সব রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এই সিমটম গুলো থাকা অবস্থাতে আমরা কি ক্যালকুলেট কার্ভ দিয়ে দেব? কোনো কিছু জিজ্ঞাসা না করে, কোনো কিছু অনুসন্ধান না করে কি ক্যালকুলেট কার্ভ দিয়ে দেব? এটি কি আমাদের যুক্তিপূর্ণ কাজ হবে? একদমই না। সমস্ত সিমটম গুলো বর্তমান থাকার পরেও আমাদের খোঁজ নিতে হবে যে সিমটম গুলো তো ক্যালকুলেট কার্ভের মতো মনে হচ্ছে, তো ব্যক্তি হিসাবে ও কোন ব্যক্তি সেটা একবার যাচাই করে দেখা যাক। তখন ক্যালকুলেট কার্ভের সিমটম গুলো আমরা পাই কিনা সেটা আমাদেরকে অনুসন্ধান করে দেখতে হবে। এই যে সিমটম গুলো বলা হলো, এই সিমটম গুলো সাধারণত কাছাকাছি একটা দুটো সিমটম এদিক ওদিক হতে পারে। হয়তো টক গন্ধ আছে, তার সমস্ত স্রাবে হচ্ছে দুর্গন্ধ। হয়তো সে ডায়রিয়াতে ভুগছে, আজীবন উদরময় ভুগছে। এমন হতে পারে যে সমস্ত সিমটম আছে, শুধু ফারাক ওইটুকু যে ব্যক্তি আজীবন কোষ্ঠবদ্ধতায় ভুগে আসছে, শক্ত পায়খানায় ভুগে আসছে। এই সামান্য সামান্য ইঙ্গিত গুলোতেই আমাদেরকে একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিনকে ভাবতে সাহায্য করবে। আমরা সবসময় মানে একটু ভাবনাটাকে বিস্তৃত ভাবে ভাবনার মধ্যে দিয়ে মেডিসিনটাকে সিলেকশন করার চেষ্টা করব। ক্যালকিরিয়া ফস, স্যানিকিউলা, এই সমস্ত মেডিসিনগুলো এদের একদম পাশাপাশি চলে আসবে, একদম প্যারালাল। ফারাক হচ্ছে তার অবজারভেশন। আমাদের আফজাল ভাই যেটা বললেন অবজারভেশন, একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অবজারভেশন পার্টটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অবজারভেশন পার্ট। তারপরের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাডাপ্টেশন। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ভার্সান। রুগী মুখে কি কথা বলল তার গুরুত্ব 3 নম্বরে। 1 নাম্বার হচ্ছে অবজারভেশন, আপনি চোখে যা দেখছেন তা সঠিক, সেটা ভুল নয়, কিন্তু আপনি যা দেখছেন সেটা ঠিক কিনা সেটা আপনার অভিজ্ঞতা দিয়ে বিচার বিবেচনা করতে হবে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের। তো অবজারভেশন পার্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা ক্যালকুলিয়া কার্ভের অবজারভেশনে কেমন দেখব? আমরা যেটা দেখেছি সাধারণত যে শান্ত, নম্র, ভদ্র, খুব স্নেহপরায়ণ, সে আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে, শুধু আমাদেরকে নয় প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলে, সে নিজেকে একজন সম্মানীয় ব্যক্তি মনে করে। এরকম কোনো একটা ব্যক্তি আমাদের সামনে আসলে আমরা তো এটা দেখতে পাবো। কোনো রুগী এসে বলবে না ডাক্তারবাবু আমি না খুব শান্ত, আমি খুব ভদ্র, আমি খুব উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি, সমাজে আমার উচ্চ স্থান অনেক উপরে রয়েছে, এইগুলো কিন্তু রুগী বলবে না। রুগী প্রত্যেকটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। প্রতিটা মানুষ নিজের নিজের যে স্বভাব রয়েছে সেই স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। আমি যেমন মানুষ, আমার আচার ব্যবহার, চাল চলন, পোশাক, কথাবার্তার ধরন সমস্ত কিছু আমার মতো হবে। এজন্য প্রত্যেকটা মানুষ তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়। এজন্য স্বভাবকে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং স্বভাবকে আমাদের বেশি করে জানতে হবে। একটা মানুষের স্বভাব, নেচার, সেটা সহজে পরিবর্তন হয় না, কিন্তু স্টেট পরিবর্তন হয়। স্টেট সদাই পরিবর্তন হয়, কিন্তু স্বভাব পরিবর্তন হবে না। এই জন্য স্বভাবকে আমরা খুব গুরুত্ব দেব। স্টেটের সঙ্গে স্বভাবের অ্যাসিমিলেশন করব, স্টেটের সঙ্গে স্বভাবের সংযুক্তকরণ করে মিলিয়ে নেব যে স্টেট এই
স্বভাবেই, তার ফিজিক্যাল সিমটম গুলো এই, অতএব পেশেন্ট হচ্ছে এই। এইভাবে আমরা মেলানোর চেষ্টা করব। তো ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তি হচ্ছে ডিগনিফাইড ব্যক্তি, উচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি। ডিগনিফাইড শব্দটাকে আমরা একটু বুঝি। ডিগনিফাইড শব্দটাকে বুঝলেই ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তিটা কেমন স্বভাবের হবে, তারা কেমন দেখতে হবে, তাদের আচার ব্যবহারটা কেমন হবে, আমরা অনেকটাই জানতে পারবো। ডিগনিফাইড হচ্ছে উচ্চ মর্যাদাপূর্ণ সম্ভ্রমশালী ব্যক্তি, নিয়ন্ত্রিত। কোন কোন দিক থেকে নিয়ন্ত্রিত? খারাপ গুণাবলী থেকে। মানুষ খারাপ বলবে, মানুষের চোখে খারাপ লাগবে, যা যা আছে আমাদের চালচলনের মধ্যে, আচার ব্যবহারের মধ্যে, সমস্ত জায়গাটাকে সে নিয়ন্ত্রণ করে। এক। 2 নম্বর হচ্ছে মার্জিত, সে ভুলই করতে চাইবে না, সাধারণত কখনোই তার আচার ব্যবহার বা কোনো কিছুতে ভুলই করতে চাইবে না, এতটাই মার্জিত। এবং তার যে আচার ব্যবহার চালচলন, আপনার সঙ্গে এত সুন্দরভাবে, এত নরম ভাবে, এত ভদ্রতাপূর্ণ আচরণ করবে যে তার মধ্যে কোনো ভুল ধরতে পারা যাবে না। সে নিষ্ঠাবান, সে শান্ত এবং রাশভারী। ডিগনিফাইডের এই শব্দগুলো হচ্ছে এইগুলো, রাশভারী মানুষ কখনো বকবক বকবক করে বকে না, অনেক বেশি বকবে না, যাতে করে লোকে একটা ফালতু মানুষ না বলে। ফালতু মানুষ বললেই তো তার সম্মান নষ্ট হলো। গম্ভীর, ও ব্যক্তি হচ্ছে গম্ভীর। সেই জন্য লোকে তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। তাহলে কি হচ্ছে? ফিল দ্য পেশেন্ট, ফিলিংস। ব্যক্তির আচার ব্যবহার, চাল চলন, তার মুখচ্ছবি, মুখে রাশভারী, তার কথাবার্তা, তার টোন, তার শব্দ, এই সমস্ত বিষয়গুলোকে দেখে কি হবে? সম্মান করতে ইচ্ছা করবে ব্যক্তিকে। এটা হচ্ছে ফিল দ্য পেশেন্ট, এটা হচ্ছে ফিল। এই চোখ যদি আমরা তৈরি করতে না পারি, আমরা দফায় দফায় ভুল করব। আলতাফ ভাই একটু ইন্টারাপ্ট করি। অনেক রুব্রিকের অর্থ শুধুমাত্র বাংলা অর্থ ডিকশনারি থেকে নিই। ডিকশনারি থেকে নেওয়া অর্থটা যদি আমরা পুরো মানে ওই অর্থের গভীরে না যেতে পারি, তো এই যে ডিগনিফাইড আমরা বুঝবো। আলতাফ ভাই কিন্তু তো এই কাজটা আমাদের করা দরকার। শুধুমাত্র যে রুব্রিক আমরা আর ওটার বাংলা অর্থ পড়বো, তাহলে কিন্তু আমরা ওই সঠিক জায়গাটায় পৌঁছতে পারবো না। ওই মিনিংটা কি অর্থে ম্যাথমেটিক ইনক্লুড করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের অত্যন্ত জানা জরুরি। ঠিক আছে, আপনার আলোচনা চালিয়ে যান। ডিগনিটি, উচ্চ মর্যাদা, এমন ভাবনা যেখানে ব্যক্তি নিজেকে অন্যের থেকে নিজের গুণের জন্য, নিজের সামাজিক পরিস্থিতির জন্য, মানে সোশ্যাল পজিশন, বাড়িতে, দপ্তরে, মানে যেখানে সে চাকরি করে, যাদের সঙ্গে সে থাকে, নিজের পদের জন্য সম্মান বা পদের জন্য অন্যের থেকে অধিক সম্মানীয় ব্যক্তি বলে মনে করে। আমি যদি নিজেকে অনেক বেশি সম্মানীয় ব্যক্তি বলে মনে করি আর সমাজে আমি বাঁদরামি করে বেড়াই, লোকে আমাকে একটু সম্মান বলবে, এরকম ব্যক্তিও একজন আছে আমাদের। নিজেকে অনেক বেশি সম্মানীয় ব্যক্তি মনে করি এবং নিজেকে অনেক ভাব দেখাই যে সমাজে আমার পজিশনটা কোন জায়গাতে রয়েছে, অথচ আমি বাঁদরামি করে বেড়াই। এরকম ব্যক্তিও আমাদের মধ্যে রয়েছে। ইয়েস, একদমই। আমাদের ওগুলোকে চিনতে হবে, ওই ব্যক্তিগুলোকে। এরকম ব্যক্তিও আমাদের রয়েছে। আচ্ছা, সম্মানীয় ব্যক্তি বলে সে মনে করে, শান্ত, গম্ভীর এবং নিজেকে সম্মান পাওয়ার যোগ্য মনে করে। কথায় আছে, আপনি যা পেতে চান কারোর সঙ্গে, আপনি অন্যের সঙ্গে যেমন ব্যবহার পেতে চান, আপনি তার সঙ্গে তেমন ব্যবহার করুন, তবেই তো আপনি সেই ব্যবহারটা পাবেন। তাহলে ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তি শুধু একজনের সঙ্গে নয়, যদি কেউ একজনের সঙ্গে এরকম ভালো ব্যবহার করছে আর বাকি জনের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাহলে সেখানে ডিগনিফাইড হবে না। ডিগনিফাইড প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে তার স্বভাবটা ওটাই থাকবে, এটা তার জন্মগত স্বভাব।
এই একটা ওয়ার্ডকে যদি আমরা ভালো করে চিনি বুঝে যাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি মেডিসিনের কাছে পৌঁছে যাব। সে শান্ত, নিয়ন্ত্রিত, নিষ্ঠাবান, রাশভারী ইত্যাদি ইত্যাদি। সে নিজে সম্মান করতে চায় এবং সে সম্মান পেতে চায় সবার সঙ্গে। এই ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তো দুটো তিনটে কি চারটে এরকম জিনিস রয়েছে। যেমন একটা হচ্ছে নেচার, যেটা আজীবনের স্বভাব, এটা আমাদেরকে সম্পূর্ণ আলাদাভাবে জানতে হবে। এবং প্রথমে বলেছি ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া দেখায়, স্বভাবটা হচ্ছে নেচার। অতএব নেচারের অনুকূলে প্রতিক্রিয়া দেখাবে, তাহলে রিয়াকশনটা আমাদেরকে জানতে হবে। একদিকে নেচারটাকে জানতে হবে, আর একদিকে রিয়াকশনটাকে জানতে হবে। রিয়াকশন কোথায়? রোগগ্রস্ত অবস্থায় সে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডাপ্টেশন। ওটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। রোগগ্রস্ত অবস্থায় সে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটাই হচ্ছে ওই ব্যক্তির অ্যাডাপ্টেশন। তাহলে অ্যাডাপ্টেশনকে আমাদের জানতে হবে, তাহলে অ্যাডাপ্টেশন জানতে হবে, আর হচ্ছে নেচারটা জানতে হবে, দুটো। আর 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল সিমটম গুলো আমাদের জানতে হবে। এই 3টে অবস্থাকে যদি আমরা সমান তাহলে জানতে পারি, আমাদের কষ্ট অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তো ক্যালকিরিয়া কার্ভকে সবাই যেভাবে মানে সরাসরি ভাবে যেভাবে বোঝার চেষ্টা করেছে, আমি ক্যালকিরিয়া কার্ভকে অনেক দিন থেকে বোঝার খুব চেষ্টা করেছি, বহুত চেষ্টা করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা থেকে ঠিক মতো বোঝা যায় না। 5 পাতা পড়ার নাম তো পড়া নয়, 5 পাতায় পড়ো না 10 পাতায় পড়ুন, সেইটাকে বুঝে ছোট করে আয়ত্তের মধ্যে নিয়ে আসার হচ্ছে পড়া। তো সেই জায়গাটা যতক্ষণ না নিয়ে আসতে পারলাম ততক্ষণ তো আর পড়া হচ্ছে না। সেই জায়গাটাকে নিয়ে আসতে গিয়ে আমি একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে ক্যালকিরিয়া কার্ভকে আমি একটু বোঝাচ্ছি। ক্যালকিরিয়া কার্ভ প্রত্যেকটা মুহূর্তে আলতাফ ভাই, সজাগ থাকে। একটু ইন্টারেপ্ট করি, আমরা তো অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, মানুষের ব্রেন কিন্তু বেশিক্ষণ কোনো কিছু ধারণ করতে পারে না, তো একটা রিফ্রেশ হয়ে নেই। তো রিফ্রেশ হওয়ার জন্য আমরা একটু বিনোদনে যাই। নিশ্চয় আপনারা হয়তোবা জানেন না, আলতাফ ভাই যেমন ভাবে চমৎকার ভাবে মেডিসিন উপস্থাপনা করতে পারে, একইভাবে উনি কিন্তু স্টেজ পারফর্ম করতেন। ওনার কণ্ঠ কিন্তু খুব চমৎকার। তো এখন আমরা আলতাফ ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো, রিফ্রেশ হবো, এরপরে আবার আলোচনায় যাব। কেমন হয় ওয়াহিদ ভাই? হ্যাঁ, আব্দুল ভাই কেমন হয়? আনোয়ার ভাই কেমন হয়? লোকে কিন্তু খুব নিন্দা করবে যে ডাক্তার মানুষ হয়ে এরকম করছে। হ্যাঁ, না, এটা তো আমাদের উল্টোপাল্টা বলবে কিন্তু। একটা একটু 4 লাইন একটু শুনি আর কি, তারপরে আমরা রিফ্রেশ হয়ে আবার আলোচনায় যাব। এনার্জি নিয়ে নিই। আফজাল ভাই মনে হয় কিছু বলছেন। লোকে কিন্তু নিন্দে করবে, উল্টোপাল্টা বলবে কিন্তু। আচ্ছা, সেটা হবে, আড্ডা তো আড্ডা। আফজাল ভাই কি যেন বলছিলেন? আফজাল ভাই আমাদের আলতাফ ভাইয়ের এই বিশেষ আছে, আমরা তো জানতাম না। আচ্ছা, আস্তে আস্তে জেনে যাবো আমরা যে কার কি গুণাবলী আছে, আস্তে আস্তে জেনে যাবো। আচ্ছা, গানের আগে হচ্ছে কয়েকটা কমেন্টস একটু বলে নিই। হ্যাঁ, গানের আগে আমি কয়েকটা কথা একটু কমেন্টস একটু পড়ে নিই। আফজাল ভাই কি হচ্ছে যে একজন কমেন্টস করেছেন যে আফজাল ভাইয়ের মন খারাপ নাকি। আফজাল ভাই কি দেখে মনে হয় ওনার মনে হচ্ছিল যে আফজাল ভাইয়ের মন খারাপ। আমাদের নজরুল ভাই উনি তো সবসময় আমাদের নজরুল ভাই হলে সবসময় ফসফরাস টাইপের থাকে, তো সবসময় হাসি খুশি আনন্দ কমিউনিকেটিভ, তো এজন্য জিজ্ঞাসা করি। আলতাফ ভাইয়ের এই গুণ শোনার পরে আমাদের আরো কয়েকজন চমৎকার আলতাফ ভাই আলোচনা, এবং হচ্ছে যে এই গুণটা শুনে বোধহয় উনি চমৎকার বলেছেন, গান শুনবেন এই জন্য। আরেকজন বলেছেন ভেরি গুড, খুব ভালো একটা ব্যাপার। আর আমাদের সাথে আছেন প্রায় 19-20 জন লোক লাইভে কন্টিনিউ আমাদেরকে দেখছেন। তো এই পর্যায়ে আলতাফ ভাইয়ের গান শুনে আবার আলোচনায় যাব। আর আমরা 1 ঘন্টা 4 মিনিটের মতো লাইভে মানে ছিলাম 1 ঘন্টা ধরে। তো এই গানের পরে আমরা মনে হয় আর খুব বেশি আলোচনায় থাকবো না আর কি, লম্বা করবো না আমাদের যে আগের ডিসিশন, হয়তো এরপরে আরো হয়তো 20-25 মিনিট বা 30 মিনিট আলোচনা করবো। জি জি জি, আলতাফ ভাই আপনার গান শুরু করতে পারেন। কি অবস্থা
আলতাফ ভাই কি দেশের গান গায়? আলতাফ ভাই তাহলে আহ, আমি একটা মান্নাদের গান গাচ্ছি। অনেকদিন গান গাওয়া ছেড়ে দিয়েছি, প্রায় বছর 8-10 হলো গান গাওয়া ছেড়ে দিয়েছি। কেন, হোমিওপ্যাথির এই গভীর জায়গাতে চর্চা করতে গিয়েই আর ওইদিকে সময় দেওয়া যায় না। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পরে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই থাকলে তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, প্রিয় যবে দূরে চলে যায়। ভুলে গেছে তারপরের লাইনটা। অসাধারণ, এই অসাধারণ। শুধু অসাধারণ, মানে অসাধারণ। কতদিন দেখিনি তোমায়, হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীর রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীর রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী। হেথা মোর দীপ নিভা রাতে নিদ নাহি দুটি আখি পাতে, হেথা মোর দীপ নেভা রাতে নিদ নাহি দুটি আখি পাতে, প্রেম সে তো মরীচিকা হয় এ জীবনে এই শুধু মানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুট আজ তবু ছায়া পরে রানী। কতদিন দেখিনি তোমায়। অসাধারণ, অসাধারণ। মনটা একেবারে জুড়িয়ে গেল। অসাধারণ, অসাধারণ। আসলে আপনি তো যদি চর্চা করতেন তো সিঙ্গার হয়ে যেতেন, নাম করা সিঙ্গার হয়ে যেতেন, ডাক্তার না হয়ে, ডাক্তার না হয়ে। কিন্তু দারুণ, দারুণ, বিষয়টা হচ্ছে এই হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে ছোটবেলা থেকে হোমিওপ্যাথি চিকিৎসাটা আমি পছন্দ করি, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের চিকিৎসার যে কীর্তি, চিকিৎসার যে ধারা, এটাকে দেখে আমার একটু ভালো লাগেনি।
ভীষণ বাজে লেগেছে, আজীবন বাজে লেগেছে, যে এই যদি হোমিওপ্যাথির হাল হয় তাহলে তো দুর্নাম ছাড়া আর কিছুই হবে না। অতএব এই হোমিওপ্যাথির জায়গাটাকে কিছুটা সরলীকরণ করা যায় কিনা, এই প্রচেষ্টায় আমি টোটালটা ছেড়ে দিয়েছি ওই দিকটা। হ্যাঁ, আমার গান লেখা আছে, অনেক গান যেগুলো আমাদের দেশের অনেক শিল্পীরা গায়, লোকগীতি অনেক গান রয়েছে, চমৎকার চমৎকার গান, যে গানগুলো সবাই গায় এখানে, মঞ্চে মঞ্চে গায়। আমি প্রচুর মঞ্চে গিয়েছি, কিন্তু আমি এই জন্য ছেড়ে দিয়েছি যে না, আমাকে হোমিওপ্যাথিটা দেখতে হবে কি আছে এখানে। হ্যাঁ, তো এখন আল্লাহর রহমতে একটা ভালো জায়গা তৈরি হয়েছে। যার প্রতিভা আচ্ছা, গুণাবলী সে যেখানে ইউজ করে সেখানেই জেলে ওঠে। তো আমরা একেবারে রিফ্রেশ হয়ে গেছি, মাথা একেবারে শূন্য, আবার ফাঁকা হয়ে গেছে। আমরা এখন পরবর্তী আলোচনায় আসব, আর পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনার লেখা গানগুলো আমরা শুনবো, এই আবেদন রাখছি সবার পক্ষ থেকে। তো ক্যারি অন প্লিজ। পরবর্তী অংশটাকে একটু ঠিক করে দিই তাহলে, যাতে সবার সুবিধা হয় ব্যবহার করতে। জি জি অবশ্যই। শুরু করব? হ্যাঁ, শুরু করুন। শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যালকিলিয়া কার্ভের ব্যক্তি এরা প্রচন্ড সাবধানী। কেন সাবধানী, কি জন্য সাবধানী? এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো প্রতিটা মুহূর্তে এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে, আর সেই কারণে এরা সবসময় অত্যন্ত সাবধানী থাকে। সেটা কি? এরা নিরাপত্তাহীনতায় ভোগে, প্রচন্ড ভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। নিরাপত্তাহীনতায় বলতে কি কি, সেগুলো কি? প্রথমত হচ্ছে এরা স্বাস্থ্যের দিক থেকে নিরাপত্তাহীনতায় ভোগে। তারপরে হচ্ছে অর্থনৈতিক এবং ধন সম্পত্তি বা আত্মীয় স্বজন, এগুলো সব ওয়েলথের মধ্যে পড়ে। আত্মীয় স্বজন, তার চারিপাশে যারা আছে, তার পরিবারে যারা আছে, তার সঙ্গে যা আলতাফ ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণে আলতাফ ভাইকে পাচ্ছি না, এবং উনি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের সাথে। হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছেন আমাদের থেকে। তো এই পর্যায়ে আমার মনে হয় আলতাফ ভাই আবার ফিরলে ওনার আলোচনা কন্টিনিউ করবেন। তো ওনার এতক্ষণের আলোচনার উপরে যদি আমরা কেউ সাপ্লিমেন্টারি কোনো আলোচনা করি বা করতে চাই। হ্যাঁ জি, আসলে মানে আলতাফ ভাইয়ের যে আলোচনাটা একেবারে টপ টু বটম, উনি যে চমৎকার আলোচনা করছিলেন, একটা ওষুধের চিত্র একেবারে গোড়া থেকে তিনি যেভাবে উপস্থাপনা করছিলেন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। এবং এইরকম ভাবে মেডিসিন গুলোকে অর্জন করতে পারলে কিন্তু আমরা আশা করি মানে খুব মানে অ্যাপ্লাইড দিক থেকে, অ্যাপ্লাইড যে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের দিক থেকে আমরা কিন্তু সফল হব। তো আলতাফ ভাই এসে গেছেন, তো আমি দু একটা কথা বলে আলতাফ ভাইকে ছেড়ে দিচ্ছি। তা হচ্ছে ক্যালকুলেটর কার্ভ আমরা যে ক্লিনিক্যাল ইউজ করি, যেমন নাকের পলিপাস, পিত্তপাথড়ি, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইউজ হয়। তারপরে আপনার এই যে অ্যালার্জিক যে কন্ডিশন, ঠান্ডা লাগার প্রবণতা, তো পিত্তপাথড়ির ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভের ইউজটা আমরা প্রায়ই করে থাকি। কেন? কারণ আমি কিছু লক্ষণ আপনাদেরকে উপস্থাপনা করছি যে পিত্তপাথড়ি হলে কোন ধরনের পেইন হয়। সাধারণত কোথায় পেইন হয়? আমাদের পেইনটা হয় হচ্ছে উপরের দিকে, যেই জায়গাটায় কোথায় থাকে গল ব্লাডার থাকে, এই জায়গাটায় পেইনটা হয়, এবং সেটা রাইটে, লিভারের একটু নিচের দিকে রাইটে, এবং এই পেইনটা কিন্তু খুব তীব্র হয়। এবং ক্যালকুলেটর কার্ভের কিন্তু এই লক্ষণটা আছে, ঠিক ওই রাইট ওপরের অংশে, রাইট ওই জায়গাটায় পেইনটা হয়। এর সঙ্গে কিন্তু তার যেটা অম্বল, যেটা বললো আলতাফ ভাই, যেহেতু তার খাবারগুলো ঠিক মতো হজম হয় না, হজম করতে পারে না, দীর্ঘদিন যাবত অ্যাসিডিটি সাফার করে, আস্তে আস্তে কিন্তু মেটাবলিজম প্রবলেম শুরু হয়, পিত্ত থলিতে পিত্ত পাথড়ি সেখানে ফর্মেশন হতে শুরু করে। এবং তার সঙ্গে কি থাকে, সাধারণত আমরা কোষ্ঠবদ্ধতা পেতে পারি, আবার আমরা ডায়রিয়াও পেতে পারি, উভয়ই লক্ষণ কিন্তু থাকতে পারে। এর সঙ্গে যে লক্ষণগুলো হয় সাধারণত এই ধরনের রোগীর ধীরে মানে শরীরে প্রচুর ঘাম হয়, বেশ ঘাম হতে থাকে।
তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অম্বলের কারণে, অ্যাসিডিটির কারণে, অরুচি, অক্ষুধা, এবং এই রোগীরা যেমন ভাবে মোটাসোটা হয় একসময় কিন্তু রিকেট হয়ে যায়, মানে শরীর কিন্তু শুকিয়ে যায়, একসময় রিকেট হয়ে যায়, এবং রাত্রেবেলা সাধারণত ব্যথাগুলো বেড়ে যায়, তো দুধ হজম করতে পারে না। তো ক্যালকুলেট কার্বের এই ক্লিনিক্যাল ইউজগুলো আমরা দেখি কিছু কিছু ওষুধের লক্ষণ ক্লিনিক্যালি প্রুফড এমন ভাবে হয়েছে যে ওই ডিজিজের সাথে ওই লক্ষণগুলো একেবারে মিলে যায়, অনেক কিন্তু এরকম। হ্যাঁ, এই বিষয়ে আফজাল ভাই অথবা দুই একটা কথা বলবেন, যে এমন ভাবে প্রুফড হয়েছে যে ওই ক্লিনিক্যাল ওই সিমটমের সাথে ওই ডিজিজের সাথে অনেক মিলে যায়, যার জন্য এই ওষুধগুলো বারবার আসে। নাকের পলিপ দেখবেন যে মানে রেপার্টরিতে বা বিভিন্ন ম্যাথামেটিকায় অনেক বেশি এই ক্যালকুলেট কার্বের কথা বলা হয়েছে। কেন? আসলে ঠান্ডা লাগার প্রবণতা, বিভিন্ন গ্ল্যান্ড আক্রান্ত হয়, নাকের পলিপ এদের গ্রো করে। তো যাই হোক, আমি দু একটা ক্লিনিক্যাল কথা বললাম। এখন যেহেতু আলতাফ ভাই এসে গেছেন, আলতাফ ভাই আপনার পরবর্তী আলোচনা আমরা শুনবো, এরপরে আফজাল ভাইয়ের কাছে আমরা যাব এবং এর পরবর্তীতে আমরা আজকের মতো প্রোগ্রামটা শেষ করে দেব। হ্যাঁ আলতাফ ভাই, আপনি আলোচনা শুরু করুন। আচ্ছা আচ্ছা, এই ব্যক্তি যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতার জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা। মেনলি সে কিসের জন্য নিরাপত্তাহীনতা বোধ করে, সে কি বিষয়টার জন্য নিরাপত্তাহীনতা বোধ করে, সেইটা আমাদেরকে জানতে হবে। কেন সে নিরাপত্তাহীনতা বোধ করছে? তার মেনলি নিরাপত্তাহীনতা বোধ করার উদ্দেশ্য হচ্ছে ডিগনিফাইড আর সোশ্যাল পজিশন কনসার্ন অ্যাবাউট, এটাই হচ্ছে ওর জান বা প্রাণ। এই সোশ্যাল পজিশন বা ডিগনিফাইড এই অস্তিত্বটাকে বাদ দিয়ে ক্যালকুলেট কার্বের কোনো অস্তিত্বই থাকবে না। তো এই ডিগনিফাইড এবং সোশ্যাল পজিশনটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে বর্তমান সে যে স্ট্যাটাসে রয়েছে, বর্তমানে স্ট্যাটাসকে অক্ষুণ্ণ রাখতে তারা সর্বদাই সজাগ এবং সচেতন থাকে, সাবধানে থাকে। ফলে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। কাজ ছেড়ে বেকার বসে থাকলে তারা অত্যন্ত খিটখিটে হয়ে যায় এবং মনমরা হয়ে যায়। কারণ হচ্ছে কাজ না করলে তার অর্থ আসবে না, শরীর ঠিক থাকবে না, বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসকে এরা মেনটেন করতে পারবে না। এরা সমাজে সবসময় হাই সোশ্যাল স্ট্যাটাসটা মেনটেন করতে চেষ্টা করে। এতে গেল ধনী লোকদের ব্যাপার, যারা ধনী লোক অর্থ করে আছে তাদের ব্যাপার। কিন্তু অনেক গরিব মানুষ রয়েছে যারা ক্যালকুলিয়া কার্ব আছে, মাঠে খাটে, জন খাটে, খুব গরিব মানুষ, শিক্ষিত নয়। সে যদি ক্যালকুলিয়া কার্ব হয় তাকে আমরা কেমন করে চিনবো? ওই ধনী লোকের সঙ্গে এই গরিব মানুষটাকে যদি এক করে মেলাতে যায়, মিলবে না, কারণ তার সামাজিক স্ট্যাটাস এর সামাজিক স্ট্যাটাস তো আলাদা। কিন্তু আলতাফ ভাই কি ডিসকানেক্ট হয়ে গেলেন? আনোয়ার ভাই? যে আমরা আবারও আলতাফ ভাইয়ের কানেকশনটা হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এইবার আফজাল ভাই যদি আরিফ ভাই যেটা বললেন টোটাল আলোচনার উপরে যদি কোনো সাপ্লিমেন্টারি করেন। আফজাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আফজাল ভাইয়ের মাইকটা মিউট করা। হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ, আমি বলতেছি যে একটু অপেক্ষা করবেন কিনা আলতাফ ভাই আসতে পারলে, কারণ ওনার কথার সিকোয়েন্সটা হারিয়ে ফেললে উনি কথা বলতে তো মজা পাবে না। একটু 5-7 সেকেন্ড দেখবেন। আচ্ছা, একটু অপেক্ষা করি। আচ্ছা, ক্যালকুলেট কার্বের ইচ্ছার দিক দিয়ে আপনারা জানেন, আমরা মেন্টাল ইচ্ছা কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছে, ঠিক একইভাবে আমাদের যে ডিজায়ার একটা ফিজিক্যালি, যেমন ডিম খাওয়ার ইচ্ছা, যেমন মন খাওয়ার ইচ্ছা, এই ইচ্ছাগুলো ক্যালকুলেট কার্বের রোগীরা কিন্তু অ্যাসিডিটি সাফার এই দিক থেকে ক্যালকুলেট কার্বের রোগীরা মানে অনেক তার শরীরটাকে নষ্ট করে তা কিন্তু, বরং তো ওটা মেটাবলিজমিক একটা প্রবলেম হয়। যেমন কার্বোহাইড্রেট প্রচুর খায়, প্রচুর খেয়ে তার হজম করতে পারে না, বাট ক্যালকুলেট কার্বে কিন্তু আপনার তার বডিতে ডিফিসিয়েন্সি থাকে, একটা মাইজমেটিক কন্ডিশন হতে পারে, সেটা ক্যালসিয়ামের কন্ডিশন হতে পারে। এই মেটাবলিক কারণে সেখানে কিন্তু একটা ডিফিসিয়েন্সির কারণে তার মেটাবলিজম ঠিক মতো হয় না। সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে তার ঠান্ডা লাগার প্রবণতা, তার আপনার এই ফর্মেশন, মানে কিডনিতে পাথরি ফর্মেশন করা বা পিত্তথলিতে পাথরি ফর্মেশন করা,
এ ধরনের নানা রকম ক্লিনিক্যাল কিন্তু চরিত্র বা চিত্র কিন্তু আমরা দেখতে পাই। তো আলতাফ ভাই এসে গেছেন। আলতাফ ভাই, আপনার আলোচনাটা করুন। মানে বারবার ডিসকানেক্টেড হওয়াতে আমরা হারিয়ে ফেলছি আপনাকে। আপনি করুন আবার আলোচনা। আলতাফ ভাই করুন, আলোচনা করুন। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। মিউট করা তো আছে। আমি খুব সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপে। আলতাফ ভাই মাইকটা মিউট করা আছে, আমি মিউট করে নিন। হ্যাঁ আলোচনা শুরু করছি খুব সংক্ষেপে। আমি বলে দিচ্ছি খুব সংক্ষেপে। ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তি কখনো অলস হয় না, এরা সর্বদাই ভীষণ পরিশ্রমী এবং অসুস্থ হলে, এরা যদি কখনো অসুস্থ হয়, দুর্বল হয়, এই অবস্থাটা বাইরের কোনো লোককে দেখাতে চায় না, দেখতে দিতে চায় না। এমনকি অসুস্থ হলে এরা, এই ক্যালকিরিয়া কার্ভের ব্যক্তিরা বাড়িতেই আবদ্ধ হয়ে যায়। এরা কোনো আত্মীয় স্বজনকে খবর দিতে চাইবে না, বাইরের কোনো লোকজনকে জানাতে চাইবে না। ওরা চাইবে তাড়াতাড়ি ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসি। সাধারণত কি হয়, অসুস্থ হয়েছে, তার যে নিকটতম আত্মীয় স্বজন গুলো আছে, হিতাকাঙ্ক্ষীরা রয়েছে, তাদেরকে একটু খোঁজ দেওয়া, তারা আসুক একটু দেখে যাক, এগুলো করা হয়। কিন্তু ক্যালকিরিয়া কার্ভ কখনোই তার হিতাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজনকে জানাতে চাইবে না। মানে তার দুর্বলতার জায়গাকে কখনোই সে অন্যের চোখে দেখাতে চাইবে না, সে ভয় পায়। এইরকম একজন ব্যক্তি যে হচ্ছে অত্যন্ত ভীতু। একদিকে হচ্ছে সে সম্মানীয় ব্যক্তি, প্রচন্ড পরিশ্রমী, সম্মানকে নষ্ট হতে দেয় না। আরেক দিকে হচ্ছে সে হচ্ছে প্রচন্ড ভীতু। ওরা ভীতু কি, এত ভীতু মানে ভয়ের প্রচুর রুব্রিক রয়েছে, অনেক রুব্রিক রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। ভয়, এদের ভয় রয়েছে যেমন ফিয়ার অবজার্ভ অফ হার কন্ডিশন বিং, ফিয়ার অফ পভার্টি, ফ্রাইটেন্ড ইজিলি ব্লাড অ্যাট সাইট অফ। এখানে ব্লাড, এই ব্লাড শব্দকে দুরকম ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ব্লাডকে রক্তের সম্পর্ক, যাকে বলা হয় রক্তের সম্পর্ক, একে অপরের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বা একটা সম্পর্কের সঙ্গে আরেকটা সম্পর্কের যে সংযোগ, সেই সম্পর্ককে বোঝায়। আরেকটা অবস্থাকে বোঝায় ভয়ঙ্করতা। রক্ত দেখলেই আমরা অনেকেই ভীষণভাবে ভয় পেয়ে যাই, প্রচন্ড ভয় পেয়ে, রক্ত কি আতঙ্কিত না একটা জিনিস, ভয়ঙ্কর একটা জিনিস। তো সেটা বেদনা হতে পারে, রক্ত হতে পারে, ভয়ঙ্কর কোন জিনিসের সঙ্গে রক্তের এই অবস্থাটাকে এখানে ক্যালকিরিয়া কার্ভের সঙ্গে ম্যাচ করানো হয়েছে। ফিয়ার অপারেশন অফ পিচ, অপারেশন, যখন কোনো পুলিশ কোনো একটা এলাকা আলতাফ ভাইকে শোনা যাচ্ছে না। আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন কি? না না, আলতাফ ভাইয়ের কানেকশন আবারও বোধহয় ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা ওনাকে যেহেতু শুনতে পাচ্ছি না, হ্যাঁ, তো বারবার আফজাল ডিসকানেক্ট ভাই হচ্ছে। এখন আলোচনা করবেন কিনা? আচ্ছা, একটু একটা কথা বলি। আসলে একটা একটা টপিক শেষ হলে আসলে কথা বলাটা খুব সহজ, যেহেতু একটা কথার মধ্যে উনি তো আসলে শেষ করতে পারলেন না। জি জি জি, যেহেতু আমরা লাইভেই আছি, অপেক্ষা করছেন অনেকেই, অনেক লম্বা সময় ধরে আমরা লাইভ করেছি, 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে। আমরা মনে হয় ক্লোজিং এর দিকে যাওয়া উচিত আলোচনার। হ্যাঁ, আমি শুধু একটা পার্থক্য করেছি, একটা প্রশ্ন করেছি যে ন্যাট্টামিওরের সাথে ক্যালকিরিয়ার পার্থক্য কোথায়। অনেক পার্থক্য। ক্যালকিরিয়ার ব্যক্তিরা হয় বেশ মোটা সোটা, নাদুস নুদুস, আর ন্যাট্টামিওর হয় শুকটা, জীর্ণ শীর্ণ, লিনথিন। ন্যাট্টামিওর গরম কাতর, ক্যালকিরিয়ার শীত কাতর। ন্যাট্টামিওর সান্ত্বনা বৃদ্ধি, সান্ত্বনা পছন্দ করে না, ক্যালকিরিয়ার সান্ত্বনা পছন্দ করে। সুতরাং অনেক পার্থক্য আছে। তো আসলে ওই যে লবণ খাওয়ার কথা বলেছি দেখে হয়তো বা মনে করেছেন যে নাট্যমের সঙ্গে পার্থক্যটা কোথায়। অনেক পার্থক্য আছে। তো আমি আর ওদিকে এগোবো না। এখন আফজাল ভাইয়ের কাছ থেকে আমরা একটা সারমর্ম নিব, সারমর্ম নিয়ে আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আফজাল ভাই, আপনাকে প্লিজ অনুরোধ করছি যে আপনি একটা সারমর্ম, একটা আলোচনার বিষয়গুলো তুলে ধরেন, এবং আমরা যাতে করে আজকের মতো বিদায় নিতে পারি, একটু বোধগম্য করে, একটু সহজ করে, একটু সবার সামনে তুলে ধরেন বিষয়গুলো। সারমর্ম আসলে আমাদের এখানে যারা আলোচনা করেছেন, পুরা মেডিসিনের চিত্রটা এমন ভাবে অঙ্কিত হয়েছে, এখানে সারমর্ম আলাদা করে বলার মতো তেমন কিছু বোধহয় বাকি নাই। এখানে সব মিলিয়ে আমরা যে মানে সামারিতে অল্প কথায় যে বিষয়টা বলবো, যে আসলে পলিক্রেস্ট প্রত্যেকটা মেডিসিন আসলে ব্যবহার করা, প্র্যাকটিক্যাল জায়গা থেকে শেখা, ক্লিনিক্যাল জায়গা থেকে উপলব্ধি করা,
এবং আমাদের অবজারভেশন থেকে রোগীটাকে ফিল করা যে এই মেডিসিনের এই রোগী, এই জায়গাগুলো আসলে যথেষ্ট কঠিন হয়ে যায়। এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলা না, এটা হচ্ছে যে আমাদের সতর্কতার জন্য, যে আসলে পলিক্রেশ মেডিসিন গুলো একটা আরেকটার খুব কাছাকাছি, যে কথাগুলো প্রত্যেকেই বলেছেন। তো এই জায়গাতে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মেডিসিনের যে স্বকীয়তা, যে ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকের যেই সেপারেট একটা আপনার বর্ডার আছে, বর্ডার লাইনটাকে বোঝা এটা খুব জরুরি। তো এই জন্য প্রতিটা মেডিসিনের এভাবে আলতাফ ভাই যেভাবে বিস্তারিত খুব সুন্দর করে আপ টু ডাউন, টপ টু বটম পর্যন্ত কথা বলেছেন, এটা এভাবে আমরা মাথায় রাখতে পারি যে ফিজিক্যাল সিমটম গুলো আসলে আমরা পড়বো ক্লিনিক্যাল জায়গা থেকে। যেমন আরিফ ভাই বললেন যে এগুলো অনেক ক্ষেত্রে আমরা পলিক্সের ক্ষেত্রে বা আমরা আর অন্যান্য বিশেষ যেমন কোরাইজার ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে অ্যালার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে বা এই জাতীয় আরো যত রকমের ক্লিনিক্যাল ব্যাপার আছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখাচ্ছে ক্যালকিরিয়া কার্ভকে প্রাধান্য দেব। প্রাধান্যটা দেওয়ার অর্থ হচ্ছে এটা যে এই মেডিসিনটাকে আমরা এই কন্ডিশন গুলোতে, যেমন গল ব্লাডার স্টোনে উনি বললেন, বা কলিকের ক্ষেত্রে হতে পারে, বা কনস্টিপেশন বা এর ক্ষেত্রে হতে পারে, এরকম স্পেসিফিক কিছু কথা নিয়ে এসেছেন, বা ইনডাইজেশনের ক্ষেত্রে হতে পারে, আইবিএস টাইপের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ আসতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অবশ্যই ক্লিনিক্যাল ব্যাপারগুলো মাথায় রাখলে আমাদের রাস্তাগুলো অনেক সময় ইজি হয়, যে আইডিয়া করতে, চিন্তা করতে, ভাবতে ইজি হয়। কিন্তু সার্বিকভাবে যে কথাটা মাঝে আরিফ ভাই আমাদের ইয়াতে বলেছেন এবং আলতাফ ভাই বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্বতা থাকে। সেই ব্যক্তির নিজস্বতাটা যদি এমনটা হয় যে তার মানে গল ব্লাডার স্টোন আছে, ঘন ঘন ঠান্ডা লাগে, আর আমরা হয়তো ব্যক্তির নিজস্বতা, পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, তার একদম স্বকীয়তাটা অ্যানালাইসিস না করে আমরা ক্যালকিরিয়া কার্ভ দিয়ে দিলাম, এটা অনেক সময় ভুল হতে পারে। কারণ সোজা হতে পারে, অন্য যে কোনো পলিক্রেশ মেডিসিন সেখানে আসতে পারে। এজন্য ক্লিনিক্যাল ফিজিক্যাল সিমটম গুলোর পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়াল যে জায়গাটা, কোর পয়েন্টটা, দুইটাকে সমন্বয় করলে, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইটাকে সমন্বয় করা। শুধুমাত্র মেন্টাল স্টেট দিয়ে অনেক সময় আমরা মিসগাইডেড হই, অথবা শুধুমাত্র ফিজিক্যাল স্টেট দিয়ে মিসগাইডেড হয়। ফিজিক্যাল স্টেট দিয়ে মিসগাইডেড হওয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে সুপারফিশিয়ালি রোগীটাকে অ্যানালাইসিস করি, ডিপার লেভেলে রোগীর পর্যন্ত পৌঁছতে পারি না। তখন অরিজিনালি রোগীর একদম মানে আমরা যেটা দাবি করি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা আসলে রোগীকে চিকিৎসা করি, জাস্ট একটা রোগের পার্টিকুলার একটা টিস্যুকে, পার্টিকুলার একটা প্যাথোলজিক্যাল পার্টকে আমরা চিকিৎসা করি না। তো সেজন্য এই কথাটা যখন আমরা দাবি করব, তখন অবশ্যই শুধুমাত্র ডিজিজকে বেস করে প্রেসক্রিপশন করা যাবে না। ডিজিজকে বেস করে পেশেন্টকে বোঝা, বা পেশেন্টকে বেস করে ডিজিজকে বোঝা, এটা খুব জরুরি। সিক ম্যানকে বোঝা। আবার শুধুমাত্র মেন্টাল স্টেট নিয়ে যারা কাজ করি, এক্ষেত্রে আমি সেগাল মেথড বলি বা অ্যাপ্লাইড মাইন্ড মেথড বলি বা যাই বলি না কেন, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে মানে এটা জাস্ট আমার একান্তই আমার মত, এটাকে আপনারা কেউ নেগেটিভলি নেবেন না, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন অবশ্যই। এক্ষেত্রে শুধুমাত্র মেন্টাল স্টেট দিয়ে কাজ করতে গিয়ে যদি কাজ করা যায়, ইন্ডিভিজুয়ালিটি ধরে কাজ করা যায়, তাহলে এতে আমি মনে করি যে সমস্যা নাই, কারণ এখানে ইন্ডিভিজুয়াল মেডিসিনটা সিলেকশন হয় এগুলো। কিন্তু যেটা হয়, আমরা রোগীকে অবজারভেশন করে বা মেডিসিনকে রিড করে আমরা মানে এমন এমন কিছু ব্যাপারকে এমন এমন কিছু ব্যাখ্যা দাঁড় করাই যেগুলো আসলে প্রুভিং এর সাথে কানেক্টেড থাকে না। এই ব্যাপারটাতে আমি সবসময় সিরিয়াস, এটাতে সবাই একমত নাও হতে পারেন। আমি একটা রুব্রিকের ব্যাখ্যা যাই করি না কেন, রুব্রিকটাকে ইজিলি বোঝার জন্য প্র্যাকটিক্যাল একটা চিত্র নিয়ে আসবো, সেটা করাই যেতে পারে। প্রত্যেকটা মেটেরিয়ামেডিকা প্রুভিং রেফারেন্সের যে মেটেরিয়ামেডিকা গুলো আছে, এর পরবর্তী প্রতিটা মেটেরিয়ামেডিকা এরকম এক্সপ্লেনেশন করেই লেখা। ইভেন ডাক্তার কেন্টের মেটেরিয়ামেডিকা, ওইটাও সরাসরি প্রুভিং মেটেরিয়ামেডিকা না, ওইটাকেও বিভিন্ন মেডিসিনকে এক্সপ্লেনেশন করে আমাদেরকে সামনে নিয়ে এসেছেন, আমাদের সামনে নিয়ে এসেছেন। সুতরাং কোনো মেডিসিনকে ব্যাখ্যা করা, কোনো রুব্রিক ব্যাখ্যা করা, এটা অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে ওইটা যে আমি কোনো একটা রুব্রিক ব্যাখ্যা করতে গিয়ে এমন কোনো কথা ওই রুব্রিকের সাথে সংযুক্ত করতে পারবো না যে কথা আমার প্রুভিং মেডিসিনের সাথে, প্রুভিং রেফারেন্সের সাথে কানেক্টেড না, সাংঘর্ষিক। সেটা সেই আলোচনাটা বা সেই ব্যাখ্যাটা যতই মজাদার হোক, যতই চটকদারি হোক, যতই চমকপ্রদ হোক, সেটা অথেন্টিক হবে না। এটা আমি অবশ্যই সিরিয়াসলি বলতে চাচ্ছি। এজন্য আমাদেরকে অবশ্যই অথেন্টিক জায়গা থেকে মেডিসিনটাকে বুঝতে হবে, অথেন্টিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা সামনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার সামারাইজিং কথা। ধন্যবাদ। একেবারে চমৎকার বলেছেন আফজাল ভাই। আমরা আসলে এটাই চাই যে আমরা হোমিওপ্যাথির
মূলধারা যেটা হ্যানিম্যান আমাদেরকে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের উপহার দিয়েছেন, আমরা যাতে করে সেখান থেকে বিচ্যুত না হই, আমরা যাতে করে সেটাকে আঁকড়ে ধরে থাকতে পারি এবং আমরা রোগীকে আরোগ্য করতে পারি, ভালো করতে পারি এবং রোগীকে যাতে করে প্রপার সেবাটা দিতে পারি। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। আনোয়ার ভাই, আপনি আপনার হাতে এখন, আপনি দু একটা কথা বলে আমাদেরকে সবাইকে বিদায় নেওয়ার জন্য সাহায্য করুন। জি, ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আমাদের আফজাল ভাইকে, এবং ধন্যবাদ আব্দুল ওয়াহিদ ভাই, এবং আমাদের সাথে ছিলেন আলতাফ ভাই। আমাদেরকে ডিসকাশন প্লাস এন্টারটেইনমেন্ট দুইটা জিনিস একসাথে উপহার দিয়েছেন। আমরা আজকে ব্যাপক প্রাণবন্ত আলোচনাও হয়েছে এবং হচ্ছে যে বিনোদনও উপভোগ করেছি এর মাধ্যমে। আশা করি আমাদের যারা ছিলেন তারা প্রত্যেকেই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই ক্ষেত্রে আলোচনায়। আজকে অনেকেই আমাদের সাথে ছিলেন, কমেন্টস করেছেন এবং হচ্ছে যে আমাদের আলোচনাগুলো সম্পর্কে মতামত দিয়েছেন গুরুত্বপূর্ণ, এবং অনেকেই কমেন্টস করেছেন যে ক্যালকুলিয়া কার্ভ নিয়ে আরেকটা লাইভ করা যায় কিনা, এই বিষয়ে একটু পরামর্শ দিয়েছেন, আমরা ভেবে দেখব। আর হচ্ছে আপনার আমাদের প্রত্যেকের বিষয়ে ইন্ডিভিজুয়ালি প্রশংসা করেছেন যে আলোচনা খুব সুন্দর হয়েছে। আমাদের ওয়াহিদ ভাই খুব চমৎকার সহযোগিতা করেছেন আমাদেরকে আলোচনার ফাঁকে ফাঁকে রূপগুলোকে আপনাদের সামনে কমেন্টসে উপস্থাপন করার ক্ষেত্রে। তো আমরা আলতাফ ভাইয়ের হচ্ছে যেহেতু নেট কানেকশন একটু সমস্যা, ওনাকে হারিয়ে ফেলেছি বোধহয়। তো ওনার এই কারিগরি এইটুক সমস্যার জন্য আপনারা আশা করি বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টা 31 মিনিট। আমাদের এই আলোচনাগুলো কেমন লাগছে আপনাদের সেটা তো অবশ্যই বলবেন, যদি কোনো বিষয়ে পরামর্শ থাকে সেটাও বলবেন, এবং আমাদের এই লাইভটাকে কিভাবে সুন্দর করা যায় আপনাদের আরো পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন, এবং এই মাহে রমজানে আমরা সংযম যেন অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, সংযমী হতে পারি, সেই বিষয়ে যথার্থতা বিবেচনায় আমল করে আল্লাহর দরবারে আমাদের নিজেদেরকে কামিয়াব করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই আমাদের লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।